হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আজকে। আমি মাইক্রোফোনটা ঠিক করে নিই। ওকে, কথা স্পষ্ট শুনতে পাচ্ছো? আমার কথা কি ক্লিয়ার? দ্যাটস রাইট, আমরা চলে আসছি। আমাদের ঠিক রাত 10টা বেজে গিয়েছে। আমরা গত 2 দিন ক্লাস করিনি, আজকে 2 দিন পর আমরা ক্লাস করতে আসছি। আমাদের অলরেডি একটা এক্সাম হয়ে গিয়েছে এবং অলমোস্ট 1200 স্টুডেন্ট তোমরা পার্টিসিপেট করেছো সেই এক্সামে। দ্যাট ওয়াজ ওয়াসাম। আমার দেখা অনলাইনে অন্যতম একটা বড় এক্সাম ছিল, যে এক্সামটা আমরা গতকালকে দিয়েছি। সো তোমরা একটু কুইকলি জয়েন করো এবং আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। আমি একটু সব কিছু চেক করে নিচ্ছি, তোমরা আমাকে একটু জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। মাইক্রোফোনে আজকে একটু সমস্যা দিচ্ছিল, আমি একটু চেক করে নেই। সো তোমরা কুইকলি ক্লাসে জয়েন করে ফেলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমার কথা আমি দেখতে পাচ্ছি এখানে কথা স্পষ্টই আছে। আজকে আমি বাইরে ছিলাম, যার কারণে আসলে আমার ফোনটায় চার্জের কি অবস্থা সেটা আমি দেখতে পারি নাই। তো বাসায় এসে দেখি ওই ফোন একদম চার্জ জিরো হয়ে পড়ে আছে, যার কারণে হচ্ছে ওই ফোনটা হাতে নাই, চার্জার লাগাইছি, প্যারা নাই। তো আমি দেখি কে কে জয়েন করছে। আমাদের সাথে লাবিবা জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মেঘলা জয়েন করেছে, আমাদের সাথে জয়েন করছে ইউসুফ আলী হৃদয় বলেছে সব ক্লিয়ার। আচ্ছা, তোমরা যে কাজটা করো, তোমরা ফ্রেন্ডসদেরকে মেনশন করো, ক্লাসটা শেয়ার দাও প্লিজ। এটা তো প্রতিদিনের ডায়লগ যে ক্লাসটাকে শেয়ার দাও, মেনশন করো। ও হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসটা একটা লাইক দাও, ঠিক আছে? লাইক বা লাভ বা যেটাই হোক সেটা দাও। এটা করলে ক্লাসটা সহজে রিচ হবে। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে রক্ত ও সংবহন। তো রক্ত পরে দেখো একদম লাল টি শার্ট পরে চলে আসছি আজকে, একদম লাল টি শার্ট, তো আবার 10 MS এর টি শার্ট লাল। হ্যাঁ, তো লাল টি শার্ট পরার সময় আমার খালা আমাকে বলতেছিল, শুভ্র তুই তো কখনো লাল পরিস না। আমার ওই যে ওই খালা, ঠিক আছে? তো খালা বলতেছে তুই তো কখনো লাল পরিস না, তুই আজকে হঠাৎ করে লাল কালারের গেঞ্জি পরে বসে আছিস। তো আমি বললাম যে 10 MS এত ভালোবেসে আমাকে, 10 মিনিটস করে এত ভালোবেসে আমাকে লাল কালারের একটা গেঞ্জি দিল, তো গেঞ্জিটা তো পরা উচিত। তখন আমাকে বলতেছে লালের সাথে তো কালোও ছিল সাদাও ছিল, তো তুই কালোও পরছিস সাদাও পরছিস, তুই তো লালটা আনার মানুষ না, তুই লালটা কেন নিয়ে আসলি? আমি পরে বললাম আজকে আমি ওদেরকে রক্ত পরাবো, তো রক্তের রং লাল, তো যার কারণে চলো একটু লাল রঙের একটা কিছু একটা পরে তারপরে শুরু করা যাক। তো আমি দেখতে পাচ্ছি 950 জন জয়েন করে ফেলছে। আমার মনে হয় আজকে 1K হয়ে যাবে, ঠিক আছে? সো 1K হওয়া দরকার। সো তোমরা একটু শেয়ার দিয়ে দাও, আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি এবং তোমরা একটু আমাকে বলো যে তোমরা আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, আমার বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, এটা তোমরা একটু বলো বোর্ড ক্লিয়ার আছে কিনা, সো দ্যাট আমি আমার ক্লাসটায় অ্যাসেপ্ট ঢুকে যাব, ঠিক আছে? তো আই থিঙ্ক বোর্ডটা ক্লিয়ার। 970, 985, ওয়াও ওয়াও, দ্যাট ইজ ওয়াসাম। এবং আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে রক্ত সংবহনের ক্লাস, এই ক্লাসটা আমি কি বলবো, রক্ত চ্যাপ্টারটা হচ্ছে আমার লাইফের সব থেকে ফেভারিট চ্যাপ্টার। রক্ত মানে কেউ যদি আমাকে বলে শুভ্র ভাই ক্লাস নিতে হবে, তখন আমি জিজ্ঞেস করি কোন চ্যাপ্টার। কেউ যদি বলে যে ভাই আপনাকে আজকে রক্ত সংবহন পড়াইতে হবে, আমি মনে মনে দিল মে লাড্ডু ফুটা, রক্ত রক্ত। রক্ত অধ্যায়টা হচ্ছে আমার লাইফের সব থেকে মজা একটা চ্যাপ্টার। এবং এই রক্ত অধ্যায়টা আমার মনে হয় ইতিমধ্যে তোমরা যারা ক্র্যাশ কোর্সে ছিলা, ক্র্যাশ কোর্সের তারা মনে হয় অলরেডি রক্ত অধ্যায়টা আমার কাছে পড়ে ফেলছো, ঠিক আছে? তো টেনশন করার কিছু নাই, যারা পড়ছো তাদের আবার রিভিশন হয়ে যাবে, সো প্যারা নাই, চিল। সো যারা যারা আগে রক্ত অধ্যায়টা ক্র্যাশ কোর্সে পড়ছো তাদের কাছে কথা হচ্ছে প্লিজ ক্লাসটায় থাকো, পুরোটা রিভাইজ করো। আমি নতুন অনেক কিছু বলার চেষ্টা করব, পুরাতন
তোমাদের কাছে মনে হবে যে গল্পগুলো আবার নতুন করে শুনতেছি, ঠিক আছে? আর যারা আগে ক্লাসটা করো নাই তাদের জন্য তো কি বলবো। তো তোমরা যারা যারা আগে শুভ্র ভাই রক্ত ক্লাসটা করছো তারা একটু কমেন্টে জানায় দাও তো কেমন লাগছিল সেই রক্তের ক্লাসটা। আমরা এই রক্তের ক্লাসে কি পড়বো? আমরা এই রক্ত, আচ্ছা আমি আগে একটু ক্লাসের হেডলাইনটা লিখে নিই, ঠিক আছে? রক্ত ও সংবহন। প্রথমে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা বলি। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কি? এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স হচ্ছে এমন কোনো বছর নাই যেই বছরে রক্ত সংবহন থেকে ইন্টারে প্রশ্ন আসে নাই। তার মানে এই চ্যাপ্টার থেকে বোর্ডে প্রশ্ন থাকবেই, মাস্ট। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে রক্ত সংবহন থেকে প্রত্যেকটা বছর মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকে। প্রত্যেকটা বছর মেডিকেল ভর্তি পরীক্ষা রক্ত সংবহন থেকে প্রশ্ন থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রক্ত সংবহন থেকে প্রশ্ন থাকে। ভার্সিটি ভর্তি পরীক্ষা এই রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে। তার মানে হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে সুপার ডুপার টুপার মুপার কুতুব সখিনা জরিনা মর্জিনা লেভেলের ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে, তোমরা কি চাও যে তোমাদের এখনই মেডিকেলে একটা নাম্বার মানে শিওর হয়ে যাক? তোমরা কি চাও যে আমি তোমাদের এমন একটা এমসিকিউ দিই যে এমসিকিউটা সলভ করলে তোমাদের এখনই তোমরা মেডিকেলে 1 নাম্বার পেয়ে যাবা ভর্তি পরীক্ষা? তোমরা কি চাও? ইয়েস অর নো? তোমরা কি চাও? ইয়েস অর নো? ইয়েস অর নো লিখে আমাকে জানায় দাও যে তোমরা কি চাও কি না যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এখনই একটা নাম্বার কভার হয়ে যাক। বলো আমাকে একটু জানায় দাও ইয়েস অর নো লিখে। কি করব জানো, আজকে আমার অবস্থা এমন যে আমার ফোনটায় চার্জ নাই। বেচারা এই ফোনটা আমি চার্জে দিছি, আর না পেরে আমার হচ্ছে এই যে ল্যাপটপের মধ্যে ল্যাপটপ দিয়ে আমার এখন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার অবস্থা। আজকে ল্যাপটপের মধ্যে বসে বসে আমার কি করা লাগতেছে, ক্লাস মানে তোমাদের কমেন্ট পড়া লাগতেছে। যাক, প্যারা নাই, চিল, আমরা তো আসি, টেনশনের কিছু নাই। তো তোমরা একটু আমাকে জানায় দাও যে তোমরা কি শিওর করতে চাও কিনা, তোমরা কি চাও কিনা 1 নাম্বার তুমি এখনই পেয়ে যেতে? ইয়েস, সবাই চাও। তাহলে আমি একটা প্রশ্ন করি, যে প্রশ্নের আনসার দিতে পারা মানে হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 1 নাম্বার পেয়ে গেছো। প্রশ্নটা হচ্ছে রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? দেখো মেডিকেলে চান্স পাওয়া কত ইজি, আমি তোমাদের খালি এটাই প্রমাণ করতে যাচ্ছি, ঠিক আছে? ইয়েস ভাইয়া চাই, আটকানোর তো কথা না রে। আচ্ছা আমি দেখতেছি কোনো প্রবলেম থাকলে, আমার তো এখানে সবকিছু ক্লিয়ারই দেখাচ্ছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে রক্তের পিএইচ কত? আমি দেখতে পাচ্ছি তন্ময় পাল রাইট অ্যান্সার করছো, জয় বিশ্বাস রাইট অ্যান্সার করছো, আবরার সামিন রাইট অ্যান্সার করছো। আজকে ওইদিকে তাকায় মানে করা লাগতেছে, কমেন্ট পড়া লাগতেছে, বুঝছো? অবস্থাটা হচ্ছে এরকম যে ওইদিকে তাকায় কমেন্ট পড়া লাগতেছে, ওইদিকে ল্যাপটপ, আর এই ফোন আমার এখনো পর্যন্ত চার্জে। আচ্ছা, তারপর দেখি কে কে অ্যান্সার করছো। কামরুন নাহার কোকিলা রাইট অ্যান্সার করছো। তারপরে হচ্ছে ভেরি গুড, তোমার একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, ঠিক আছে? এইদিকে তাকায় পড়তেছি কারণ এইদিকে হচ্ছে আমার ল্যাপটপ, বুঝছো? ল্যাপটপটা ওইদিকে রেখে তারপর হচ্ছে এই দেখো অবস্থা, তোমাদের কমেন্ট পড়তেছি, এই হচ্ছে অবস্থা, বুঝছো? যাক, তারা নাই, তোমাদের জন্য সবকিছু। আচ্ছা, তাহলে এটার আনসারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটার আনসারটা হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে 7.4, গড়ে হচ্ছে 7.4। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এই প্রশ্নটাকে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? কারণ হচ্ছে এই প্রশ্নটা এখন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কতবার আসছে তার কোনো শেষ নাই। বহুবার এই সেম প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। আমি যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই 2016-17 সাল, আজ থেকে 4-5 বছর আগে, সেইবার এই প্রশ্নটা আসছিল। আমার পরের বার মেডিকেলে এই প্রশ্নটা আসছিল, ঠিক সেইবারই ডেন্টালে এই প্রশ্নটা আসছিল। এবং এই বছর মেডিকেল পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে, সেটা আমি তোমাদেরকে একটু বলে শোনাই। সেটা কি একটু শোনো তোমরা। তোমরা যারা আজকে প্রথম তারা হয়তো বা জানো না, আমি একটু বলে দেই যে আমি ক্লাসের শুরুতে আগে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করার পরে দেন আমি কি করি, দেন হচ্ছে আমি আমার মেইন ক্লাসের পড়ার মধ্যে ঢুকি, ঠিক আছে? এটা হচ্ছে আমার হচ্ছে মেথড আর কি। আচ্ছা, এবার যে মেডিকেলে এই বছর 2020-21 সালে মেডিকেলে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে নিচের কোনটি রক্তের ধর্ম? দেখো এই গত বছরের প্রশ্ন, নিচের কোনটি রক্তের ধর্ম, ঠিক আছে? এ নাম্বার অপশনে দেওয়া ছিল অম্লীয়,
বি নাম্বার অপশন দেওয়া ছিল তীব্র ক্ষারীয়, তীব্র ক্ষারীয়। সি নাম্বারে দেওয়া ছিল নিরপেক্ষ এবং ডি নাম্বারে ছিল সামান্য ক্ষারীয়, ডি নাম্বারে ছিল সামান্য ক্ষারীয়। বলো তো ভাইয়ারা কোনটা হবে অপশনটা, কোনটা হবে অপশনটা একটু আমাকে বলে দাও তো, একটু দেখি তোমরা কেমন পারো। এখানে অপশন কোনটা হবে? আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাগ রাইট অ্যান্সার করছো, সেরাজুল মনিরা আখি রাইট অ্যান্সার করছো, তানিয়া তাহসিন রাইট অ্যান্সার করছো, আবরার সামিন রাইট অ্যান্সার করছো, গল্প সরকার রাইট অ্যান্সার করছো। দ্যাট ইজ ওয়াসাম। তোমরা এখানে ম্যাক্সিমামই যারা করছো তারা সবাই এখানে রাইট অ্যান্সার করছো, ঠিক আছে। সো দেখো সেম আমরা কেমনে বুঝলাম যে সামান্য ক্ষারীয় হচ্ছে, আমরা সামান্য ক্ষারীয় হবে এটার আনসার। আমরা কেমনে বুঝলাম, কিভাবে বুঝলাম যে সামান্য ক্ষারীয়? দেখো 7.35 থেকে 7.45 এটা হচ্ছে আমার নরমাল ভ্যালু, এটা হচ্ছে আমার কি নরমাল ভ্যালু। দেখো কারো পিএইচ যদি 7 থাকে তখন সেটাকে আমরা বলি কি নিরপেক্ষ, সেটাকে আমরা কি বলি নিরপেক্ষ। কারো পিএইচ যদি 7 থেকে বেশি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্ষারীয়। আর কারো পিএইচ যদি 7 থেকে কম হয়, 7 থেকে যদি কম হয় তখন তাকে বলি হচ্ছে আমরা অম্লীয়। এখানে 7.35 থেকে 7.45 মানে 7 থেকে সামান্য একটু বেশি, খুব বেশি না, সামান্য একটু বেশি, যার কারণে এটাকে আমরা তীব্র ক্ষারীয় বলতে পারি না। এটাকে আমাদের বইয়ে যে টার্মটা ব্যবহার করে সেটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। বইয়ে যে টার্মটা ব্যবহার করে সেটা কি, সেটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ মানে হচ্ছে সামান্য ক্ষারীয়। দেখছো ছোট্ট একটা লাইন থেকে কত এমসিকিউ চলে আসছে, তাহলে এই প্রশ্নটা পারছো মানে হচ্ছে তোমার মেডিকেল 1 নাম্বার শিওর হয়ে গেছে। সো আমাদের লেকচারে আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন স্টুডেন্ট আমাদের সাথে আছে, তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই 40 ডেজ বায়োলজি মিশনের আজকে আমরা 10ম দিনে আছি। আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি জিনতত্ত্ব বিবর্তন, সেখানে আমরা এক্সাম নিয়েছি। এক্সাম দিয়ে অনেকে স্যাটিসফাইড, অনেকে স্যাটিসফাইড না, অনেকে সিস্টেমের সাথে স্যাটিসফাইড না, সেগুলো সবগুলোরই আমি আনসার দিব ইনশাআল্লাহ। আমরা প্রতি রাতে 10টার সময় চলে আসি, এই চ্যাপ্টারটা আমরা টানা শেষ করব। এবং তোমাদেরকে এখন কি করতে হবে, ক্লাসটা শেয়ার দিতে হবে। একটু কাইন্ডলি তোমরা একটু ক্লাসটাকে শেয়ার দাও প্লিজ। আমি তোমাদের কাছে এটাই চাই যে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার দাও প্লিজ ভাইয়ারা, ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার দিয়ে ফেলো, আমি এটাই চাচ্ছি। তোমরা এখন সবাই শেয়ার দাও ক্লাসটাকে। আজকে আমি গিয়েছিলাম তোমাদের অপার ভাইয়ার বাসায়। তো অপার ভাইয়ার বাসায় বসে আজকে কিছু প্ল্যানিং করছি, তোমরা যারা 21 ব্যাচের আছো তাদের জন্য, 22 ব্যাচের জন্যও করেছি, কিছু প্ল্যানিং করেছি যেটা তোমাদের সামনে কাজে দিবে। এইটা নিয়ে ধামাকা হবে শুক্রবারে আমার এবং তোমাদের অপার ভাইয়ার একটা স্পেশাল একটা লাইভ ক্লাস থাকবে তোমাদের জন্য রাত 9টার দিকে। তো সেটা তোমরা থাকবা, তোমাদের জন্য ধামাকা ওয়েট করতেছে, বুঝতে পারছো? আচ্ছা, আর সেই কারণে আজকে আমি একটু অপ্রস্তুত হয়ে গেছি আর কি, মানে আইসে দেখি আমার ফোনে চার্জ নাই, আইসে দেখি এই নাই সেই নাই, একটু অপ্রস্তুত হয়ে গেছি আসলে আজকে। বাট হ্যাঁ, দ্য শো মাস্ট গো অন, ক্লাস চলবে। আচ্ছা, আজকের ক্লাসে অনেক মজা হবে। আজকের ক্লাসে কি হবে, অনেক মজা হবে। কমেন্ট অনেক আগে আসছে। ক্লাসটাকে শেয়ার দিছো? ক্লাসটাকে কি তোমরা শেয়ার দিছো? সবাই কি লাইক দিছো? সবাই কি তোমরা লাইক দিছো? সবাই লাইক দিছো কিনা? সবাই একটু ক্লাসটা লাইক করো, কমেন্ট করো একটু কাইন্ডলি। সবাই একটু ক্লাসটা লাইক এবং কমেন্টটা একটু মিস দিও না প্লিজ। এটা আমি চাই যে লাইক এবং কমেন্টকে মিস দিও না, এটা দরকার। মানে এটা থাকলে আমাদের ক্লাসগুলো ইজিলি কি হবে, সবার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি আর কথা বাড়াবো না, আমি আমার ল্যাপটপটা অফ করি, ফোন অন হয়ে গেছে সবাই। এবার আমি আমার মেইন পড়ায় ঢুকে যাব। ঢুকবো। দেখো রক্ত একদম বেসিক কমন সেন্স থেকে আলোচনা করব আজকে শেষের দিকে ফুড পান্ডার গল্প শোনাবো তোমাদেরকে, ফুড পান্ডার গল্প, ঠিক আছে? আচ্ছা, এবং একটা মহান দানবীরের গল্প শোনাবো, যেই দানবীরের নাম হচ্ছে, সেটা টুইস্ট থাকুক। দেখো রক্তকে আমরা বলি তরল যোজক কলা। বাচ্চাকাল থেকে এই তরল যোজক কলা বা এই ব্যানানার সাথে আমরা সবাই পরিচিত। এটাকে আমরা কলা বলতে তো আসলে ব্যানানা বুঝি অনেকে। তো আমরা বাচ্চাকাল থেকে এই একটা ডায়লগ শুনে আসি, রক্ত মানে হচ্ছে কি তরল যোজক কলা, ঠিক আছে? সো এই যোজক কলা আর তরল, এটা একটু মিনিংটা আগে বুঝি। তরলকে ইংলিশে বলা হয় হচ্ছে ফ্লুইড, যোজককে ইংলিশে বলা হয় কানেকটিভ, আর
কলাকে ইংলিশে বলা হয় টিস্যু। এই কলা মানে ব্যানানা না ভাইয়া। হ্যাঁ, ক্লাসটাকে একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে আজকে 1.7 করে দাও। আমাদের প্রথম ক্লাসে 1.6 ছিল, তারপরে হচ্ছে এই রেকর্ডটা এখনো পর্যন্ত ব্রেক হয় নাই। 1.7 করে দাও, তাহলে প্রথম দিনের রেকর্ড ব্রেক হয়ে যাবে। সবাই মিলে একটু একটু শেয়ার দেয়া দাও, তাহলে একদম 1.7 কে হয়ে রেকর্ড ব্রেক হয়ে যাবে। ফ্লুইড কানেকটিভ টিস্যু। এখন দেখো ভাইয়া, টিস্যু টিস্যু, এখন এই টিস্যু বললে অনেকে আবার টয়লেট টিস্যু নিয়ে চলে আসবে। এই টিস্যু টয়লেট টিস্যু না। টিস্যুর সংজ্ঞা একটু চলে আসি ভাই, আপনার ক্লাস করার জন্য দৌড়ায় দৌড়ায় মার্কেট থেকে বাসায় চলে আসছি। থ্যাংক ইউ। তাসকিয়া ইরা বলছে ভাইয়া আজকে লাল শুকনা মরিচ লাগতেছে। আচ্ছা, টিস্যু, টিস্যুর সংজ্ঞাটা একটু আগে শুনি। টিস্যু, টিস্যুর সংজ্ঞা, টিস্যুর সংজ্ঞা কি দেখো, একগুচ্ছ কোষ। একগুচ্ছ কোষ মানে কি, একটা জায়গায় অনেকগুলা কোষ থাকবে, অনেকগুলা কোষ থাকবে, একই উৎস থেকে উৎপন্ন, একই উৎস থেকে উৎপন্ন, শেয়ার দাও প্লিজ, একই কাজ ও একই বৈশিষ্ট্য, তখন সেই গুচ্ছটাকে আমরা বলি কি, সেই গুচ্ছটাকে আমরা বলি হচ্ছে টিস্যু। তার মানে আমার কাছে একগুচ্ছ কোষ থাকবে, সেই একগুচ্ছ কোষ একটা স্পেসিফিক উৎস থেকে উৎপন্ন হবে, একটা স্পেসিফিক উৎস থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করবে, একই ধরনের কাজ করে তাদের একই বৈশিষ্ট্য থাকবে। এখন তোমাদের বলতে পারো ভাইয়া রক্ত কেমনে কোষ হয়, হাউ ক্যান দিস পসিবল? হ্যাঁ ভাই, রক্ত কেমনে কোষ হয় এটা তো বুঝতেছি না, রক্ত কিভাবে কোষ হইতে পারে। ওকে, তাহলে তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাইতে হবে, তখন তোমরা বিলিভ করবা যে আসলে রক্ত কি কোষ। সেটা কি, তোমাকে যে কাজটা করতে হবে, একটা টেস্ট টিউব নিতে হবে। কি নিতে হবে? একটা টেস্ট টিউব নিতে হবে। আচ্ছা, টেস্ট টিউবের মধ্যে তুমি কি নিবা? টেস্ট টিউবের মধ্যে তুমি রক্ত নিবা। টেস্ট টিউবের মধ্যে তুমি কি নিবা? টেস্ট টিউবের মধ্যে তুমি রক্ত নিবা। রক্ত নিয়ে কি করবা? একটা মেশিন আছে, যেই মেশিনের নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। যে মেশিনের নাম কি? সেন্ট্রিফিউজ মেশিন। নেটে সার্চ দাও, সার্চ দিলে এখন সেন্ট্রিফিউজ মেশিন পেয়ে যাবা। আচ্ছা, সেই সেন্ট্রিফিউজ মেশিনটার মধ্যে এরকম খোপ 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 থাকে। সেই খোপের ভিতরে তুমি যদি এই টেস্ট টিউবটাকে রাখো, রেখে যদি মেশিনটাকে অন করে দাও, তাহলে মেশিনটা জোরে 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 এমনি 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 এইভাবে, মানে এইভাবে এইভাবে জোরে 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 কি করবে? ঘুরবে। মেশিনটা যখন জোরে 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 ঘুরবে, তখন এর ভিতরে রক্তও ঘুরবে, রক্তও ঘুরবে, তাই না? এবং এইভাবে বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে, এভাবে বেশ কিছুক্ষণ ঘোরানোর পরে মেশিনটাকে অফ করলে একটা মজার ঘটনা ঘটে। কি সেই মজার ঘটনা? মজার ঘটনাটা হচ্ছে দেখা যায় রক্তটা দুইটা পার্টিশনে ভাগ হয়ে গেছে। রক্তটা দুইটা পার্টিশনে ভাগ হয়ে গেছে। এর মধ্যে উপরের জায়গাটা পাতলা, উপরের জায়গাটা তরল, উপরের জায়গাটা কি? তরল, এরকম তরল। আর নিচের জায়গাটা খুব ঘন, নিচের জায়গাটা কালচে টাইপের, কালচে টাইপের, ঘন টাইপের। ঠিক আছে? এইখানে আছে 45% অংশ, এইখানে আছে 55% অংশ। এটার পিছনে কারণ কি আমি লাস্টে বলবো। আজকে যারা শেষ পর্যন্ত থাকবে তারা আজকে দারুণ জিনিস শিখবে। শেষ পর্যন্ত যারা থাকবে তারা আজকে দারুণ জিনিস শিখবে, একদম ডাক্তার হয়ে যাবে, বুঝছো? এই রক্ত অধ্যায় যে ভালো করে পড়বে সে হাফ ডাক্তার। ঠিক আছে? যারা যারা অলরেডি পড়ে ফেলছো তারা বলে দিও। ঠিক আছে? ক্লাসটাকে শেয়ার দাও, ক্লাসটাকে শেয়ার দাও। আচ্ছা, কিছুদিন আগে আমার একটা ভিডিও রিমন ভিডিও একটা ভাইরাল করছিল। সেই ভিডিও হচ্ছে আমি ক্লাসের মধ্যে যে লাফাচ্ছিলাম, লাফালাফায়, সেটার পিছনে ইস্যু ছিল হচ্ছে হার্টবিট। আমি এই ঘড়ি দিয়ে হার্টবিট দেখাইতেছিলাম, আর হার্টবিট দেখানোর সময় হার্টবিট বানানোর জন্য এভাবে লাফাইতেছিলাম। ওটারে কি দিয়ে কি বানায় রিমন সব কি করে দিছে। রিমন, এগুলো করো না, ভালো হয়ে যাও। আচ্ছা, তাহলে উপরের যে তরল অংশটা এটা হচ্ছে রক্ত রস, আর নিচের যে কঠিন অংশটা হচ্ছে রক্ত কণিকা। তাহলে এটা হচ্ছে রস, এটা হচ্ছে কণিকা। তাহলে ভাই একটু বলো তো, কোন মেশিন, সে কোন মেশিন যে এই কাজে হেল্প করছে, সেই মেশিনটার নাম কি? সেই মেশিনটার নাম কি একটু সবাই বলো তো। যেই মেশিন দিয়ে আমরা এই কাজটা করছি সেই মেশিনটার নাম একটু কমেন্টে সবাই আমাকে লিখে দাও। আমিও লিখে দিছি, তোমরা একটু কমেন্টে আমার লিখে দাও সেটা কোন মেশিন যেটা দিয়ে আমি এটাকে আলাদা করলাম। ওকে ফাইন, পুই 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 করে শেয়ার দিয়ে লিখে দাও। ঠিক আছে? এই সেই মেশিন যেটা দিয়ে আমি দুইটা পার্টে ভাগ করলাম। এখন কথায় আসি, এইখানে যে আমি কণিকা পাইলাম 55%,
এই কণিকার মধ্যে আমরা জানি 3 রকমের কণিকা আছে, একটু যারা 9-10-এ পড়ছিলা, আর আজকের ক্লাসটা 9-10-এর জন্য লাগবে, বুঝছো? এখানে আমরা পাইছিলাম লোহিত কণিকা, এখানে আমরা পাইছিলাম লোহিত কণিকা, এখানে পাইছিলাম আমরা শ্বেত কণিকা, একটু মনে করো এগুলো বাচ্চাকালের পড়া, এবং এখানে পাইছিলাম আমরা অনুচোক রিকা। এরকম 3টা রক্তকণিকা পাইছিলাম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচোক রিকা। থ্যাংক ইউ, সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, অবন্তিকা, অর্পিতা, জয় বিশ্বাস, ভেরি গুড। সেন্ট্রিফিউজ মেশিন। তাহলে এই 3 রকমের কণিকা পাইছিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এর মধ্যে একটা কণিকা আছে যার নাম শ্বেত রক্তকণিকা, এবং এদের কিন্তু নিউক্লিয়াস আছে। এদের কিন্তু কি আছে? এদের জীবদ্দশায় সারা জীবন নিউক্লিয়াস থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার বাচ্চাকালে, মানে একটা অপরিণত লোহিত রক্তকণিকা কেবলমাত্র তৈরি হয়েছে, একটা বাচ্চা লোহিত রক্তকণিকা, তার মানে অপরিণত থাকলে তখন নিউক্লিয়াস থাকবে, এন মানে নিউক্লিয়াস, তার মানে এদেরও নিউক্লিয়াস ছিল কোনো না কোনো সময়, বাট এদের নিউক্লিয়াস থাকে না। তার মানে নিউক্লিয়াস যেহেতু আছে, তাহলে আমরা বলতে পারি, নিউক্লিয়াস যেহেতু আছে তাহলে আমরা বলতে পারি এটা কি বলতো? কাদের নিউক্লিয়াস থাকে? কোষের নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াস যেহেতু আছে, তার মানে আমরা বলতে পারি তারা কোষ। পারি কিনা? পারি। তাহলে একটা কথা মিলল, সেটা হচ্ছে একগুচ্ছ কোষ। তার মানে রক্তের যে কণিকাগুলা, এই কণিকা, এই কণিকা, এই কণিকা, এগুলোকে যদি গুচ্ছ আকারে চিন্তা করি, লোহিত রক্তকণিকার গুচ্ছ, শ্বেত রক্তকণিকার গুচ্ছ, অনুচক্রিকার গুচ্ছ, তাহলে আমরা বলতে পারি এগুলো হচ্ছে একগুচ্ছ কোষ। তাহলে একগুচ্ছ কোষ কথাটা কিন্তু কি হইলো? আমার মিলল। একগুচ্ছ কোষ কথাটা আমার মিলল। এখন কথা হচ্ছে একই উৎস থেকে উৎপন্ন, এটা একটু মিলাই। দেখো, তোমরা কি এটা চেনো? বলতো এটা কি? বলতো এটা কি? এটা কি একটা? এটা হচ্ছে একটা হাড্ডি। এই তোমরা শেয়ার দাও। এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা হাড্ডি বা হাড়। হাড্ডি বা হাড়, ঠিক আছে? এটা হচ্ছে একটা হাড়। এই হাড়ের ভেতরে থাকে অস্থি মজ্জা, বোন ম্যারো, অস্থি মজ্জা। এটা আমরা কেমনে চিনবো? তোমরা কি নিহারি খাইতে পছন্দ করো? যে কুরবানির পরে খাসির ঠ্যাঙের ভিতরে থাকে না নরম থকথকে জেলির মতো নিহারি, ওই যে ভিতরে যে মজ্জাটা নরম থকথকে জেলির মতো, ওইটাকে বলে মজ্জা। এর মধ্যে একটা আছে লোহিত মজ্জা, লাল কালারের মজ্জা। ওই লাল কালারের মজ্জা থেকে, মানে হাড়ের ভিতরে যেটা থাকে, হাড়ের ভিতরে যে মজ্জাটা থাকে, হাড়ের ভিতরে যে মজ্জাটা থাকে, ঠিক আছে, লাল কালারের এই যে মজ্জা, এটাকে বলা হয় লোহিত অস্থি মজ্জা। এটাকে কি বলে? লোহিত অস্থি মজ্জা। এবং এই লোহিত অস্থি মজ্জা থেকে কি তৈরি হয়? রক্তকণিকাগুলা তৈরি হয়, বিশেষ করে লোহিত রক্তকণিকাগুলা তৈরি হয়। তার মানে এবং এত কঠিনে যাওয়ার দরকার নেই, মুরগির রানে যাও না। মুরগির রানে যে আমরা বলি না ক্যালসিয়াম, খয়েরি রঙের লাল লাল, ওইগুলাই হচ্ছে অস্থি মজ্জা। তো ওইখান থেকে তৈরি হয় সকল রক্তকণিকা বিভিন্ন পদ্ধতিতে। তার মানে আমরা এটা বলতে পারি রক্তকণিকাগুলা একই উৎস থেকে উৎপন্ন হয়। কথা মিলছে নাকি মিলে নাই? ইয়েস অর নো কমেন্টে জানাই দাও। কমেন্টে জানাই দাও কথা মিলছে কি মিলে নাই। ইয়েস অর নো, আমার কথা কি মিলছে নাকি মিলে নাই? ইয়েস অর নো। আচ্ছা, এবার দেখো একই কাজ করে এই প্রসঙ্গে আসি। আমরা জানি লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। এটা আমরা বাচ্চাকালে পড়ছি, আমরা এই চ্যাপ্টারে পড়বো আবার। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে জীবাণু মারা, জীবাণু ভক্ষণ। অনুচক্রিকার কাজ কি বলতো? অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট। তাহলে আমরা এখানে কি পাইলাম? আমরা পাইলাম এদের প্রত্যেকেরই কি আলাদা আলাদা কাজ আছে, এদের প্রত্যেকেরই এক একটা উৎস আছে, এক একটা মোটিভ আছে। তাহলে এটাও তো ফিল আপ করলো, এদের প্রত্যেকটা কণিকার আলাদা 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 কি আছে? কাজ আছে, একই বৈশিষ্ট্য। এখন বৈশিষ্ট্যের ব্যাপারে আসি। বৈশিষ্ট্যের কথা কি হবে দেখো তো। সকল দ্বৈত রক্ত কণিকা দেখতে দ্বিও বোতল, দ্বিও বোতল আমরা জানি। এদের বাচ্চাকালে নিউক্লিয়াস থেকে পড়া থাকে না। সকল শ্বেত রক্ত কণিকার অনিয়ত আকার, কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কোনো নির্দিষ্ট আকৃতি নাই। সকল অনুচক্রিকে রক্ত জমাট বাঁধে এবং এদের নিউক্লিয়াস নাই। তাহলে কি প্রত্যেকটা কণিকার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং তারা সকলেই একই গ্রুপ আকারে একই রকমের বৈশিষ্ট্য দেখায়। তার মানে হচ্ছে এদের বৈশিষ্ট্য এক। তাহলে আমরা যদি রক্তকে টিস্যু বলি, রক্তকে যদি আমরা কলা বলি, তাহলে কি আমাদের ভুল হবে? এই কথা বলো না কেন, ভুল হবে? ভুল হবে না।
আমরা যদি রক্তকে টিস্যু ডাকি কোনো ভুল হবে না। তাহলে রক্ত হচ্ছে টিস্যু। এই যে দেখো বাচ্চাকাল থেকে পড়ছো তরল যোজক কলা, এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি আমি, এটার মানে কি। সবসময় জিনিসটাকে ফিল করার ট্রাই করবো, ফিল দ্যাট বায়োলজি। আমি তো মনে করি বায়োলজির মতো এত মজাদার সাবজেক্ট হইতে পারে না, কারণ কি তোমার নিজের শরীরের ভিতর কি আছে তা নিয়ে তুমি জানতেছো, এর মতো মজার জিনিস কি হইতে পারে। তোমার দূরে যাওয়ার দরকার নাই, রক্ত তো তোমরা সবাই দেখছো, তাই না? ফিল দ্যাট, বোঝার চেষ্টা করো কি বলছে, বেসিক ক্লিয়ার করো, খালি মুখস্থ করলে হবে না। আচ্ছা, এবার আসি কানেকটিভ কথাটার মিনিং এ। যোজক কলা, এই কানেকটিভ শব্দটার অংশে চলে আসি। কানেকটিভ মানে কি? যে কানেকশন করে। কানেকটিভ মানে কি? যে কি করে? কানেকশন তৈরি করে। বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টের মধ্যে কি তৈরি করে? কানেকশন তৈরি করে। তাকে বলি আমরা কানেকটিভ টিস্যু। তাকে আমরা কি বলি? কানেকটিভ টিস্যু। রক্ত কি করতেছে দেখো তো, 1 মিনিটে 60 সেকেন্ডে হাত থেকে রক্ত পাম্প করে বের হয়ে সারা দেহ ঘুরে আবার হাটে চলে আসে। কতক্ষণ সময় লাগে? এই সবাই বলো, 1 ফোঁটা রক্ত পাম্প করে সারা দেহ ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে বলো? 1 ফোঁটা রক্ত সারা দেহ ঘুরে এসে পাম্প করতে কতক্ষণ সময় লাগে বলো কুইকলি? কুইকলি অ্যান্সার দাও। 1 ফোঁটা রক্ত সারা দেহ পাম্প করে ঘুরে আসতে কতক্ষণ সময় লাগবে? বায়োলজির মতো মজার সাবজেক্ট হতে পারে না। থ্যাংক ইউ লামিয়া। কৃষ্ণ বলছে ভাইয়া শুনেন। হ্যাঁ শুনতেছি তো। বেসিক ইজ ইম্পর্টেন্ট ফর এভরি সাবজেক্ট। ইয়েস, এটা সত্য। 1 মিনিট মানে 60 সেকেন্ড, যেটা প্রশ্ন করছিলাম, 60 সেকেন্ডে সারা দেহ ঘুরে আসবে। আচ্ছা, সারা দেহ সে কেন ঘুরে আসছে? সারা দেহে কেন ঘুরে আসছে? কারণ হচ্ছে যাতে করে সে অক্সিজেনটা সারা দেহে পরিবহন করতে পারে, যাতে করে সারা দেহে জীবাণু মারতে পারে, যাতে করে সারা দেহে রক্ত জমাট বাঁধতে পারে যদি কোনো জায়গায় কেটে যায়। তার মানে রক্ত সারা দেহ পরিবহন করার মাধ্যমে কি করতে পারতেছে? সারা দেহের মধ্যে একটা জাংশন তৈরি করতে পারতেছে, একটা কানেক্টিভিটি তৈরি করতে পারতেছে, একটা কানেকশন তৈরি করতে পারতেছে। এবং তাদের কানেকটিভ টিস্যু বলা হচ্ছে এই কারণেই, কারণ তারা যোজক করতেছে, যোজক কলা। এখানে হচ্ছে যোজক কলা। আর তরল কেন? কারণ তার মধ্যে রস নামক পানি আছে। তার মধ্যে রস নামক পানি আছে বলেই রক্ত হচ্ছে তরল যোজক কলা। তার মধ্যে রস নামক পানি আছে বলেই হচ্ছে রক্ত হচ্ছে তরল যোজক কলা। তার মানে রক্ত হচ্ছে লাল বর্ণের, সামান্য ক্ষারীয় ধর্ম বিশিষ্ট, লবণাক্ত স্বাদধারী, তরল প্রকৃতির যোজক কলা। এখন এটাকে তোমরা তোমাদের মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে লিখে ফেলবা। তাহলে ক্লিয়ার? সংজ্ঞা ক্লিয়ার কিনা? সংজ্ঞা না বুঝা পুরো চ্যাপ্টার পড়লে কোনো লাভ নাই। এই সংজ্ঞাটা তোমাদের বাচ্চাকাল থেকে অনেকের কনফিউশন ছিল, যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লিয়ার হইলো। হ্যাঁ, সংজ্ঞা না ক্লিয়ার করে পুরো চ্যাপ্টার যদি তুমি পড়ে ফেলো কোনো লাভ নাই। সংজ্ঞা না পড়ে পুরো চ্যাপ্টার পড়লে কোনো লাভ নাই। আচ্ছা, এবার যতটুকু পড়লাম ততটুকু থেকে একটা কোশ্চেন করি। কোশ্চেন 3, রক্তে রসের পরিমাণ কত পার্সেন্ট? রক্তে রসের পরিমাণ কত শতাংশ? এই প্রশ্নটা বহুবার আসছে মেডিকেলে এই প্রশ্নটা বহুবার আসছে। রক্তে রসের পরিমাণ কত পার্সেন্ট? আজকে লাস্টে দিয়ে ধামাকা হবে, বুঝছো? লাস্টে দিয়ে তোমাদের এমন মজার একটা গল্প বলবো, তোমাদের জীবনে আর পড়া মুখস্থ করতে মন চাবে না, তোমরা খালি বুঝার চেষ্টা করবা। ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি মাহবুবা নাসরিন রাইট অ্যান্সার করছো, ইফানুল রায় রাইট অ্যান্সার করছো, হৃদয় রাইট অ্যান্সার করছো, তাবাসসুম মিতু রাইট অ্যান্সার করছো, মাশরুফা রাইট অ্যান্সার করছো, সামিয়া তাসনিম রাইট অ্যান্সার করছো, ইসরাত জাহান নাবা রাইট অ্যান্সার করছো, উপো রাইট অ্যান্সার করছো, সেরাজুম মনিরিকা আখি রাইট অ্যান্সার, অধরা নিত্যা রাইট অ্যান্সার। ভেরি গুড। এই প্রশ্নটা আনসার হবে 55%। এই প্রশ্নটার আনসার হবে হচ্ছে 55%। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করব, টেকনিক্যাল কোশ্চেন। এইটাও আসে মেডিকেলে, এটা আমি এখনো পড়াই নাই তোমাদের, বাট দেখি কে পারে। রক্ত সারা দেহের কত শতাংশ ভর দহন করে, কত শতাংশ ভর দখল করে? দেখি এটার আনসার কে করতে পারে। রক্ত সারা দেহের কত শতাংশ ভর বহন করে? এটা আমি তোমাদের পড়াই নাই, বাট দেখি একটু তোমাদের চেক করার জন্য তোমাদের কাদের এটা মনে আছে বা কে এটা রাইট অ্যান্সার করতে পারো। রক্ত সারা দেহের কত পার্সেন্ট ভর দখল করে?
আর চার বিবির গল্প কি আজকে? না, কুতুব আর চার বিবির গল্প আজকে না, আজকে হচ্ছে ফুড পান্ডার গল্প। আজকে ফুড পান্ডার গল্প। কুতুব সাহেবের এন্ট্রি হবে আরো এক ক্লাস পরে, আরো এক ক্লাস পরে এই চ্যাপ্টারে কুতুব সাহেবের এন্ট্রি হবে, বুঝছো? কুতুব সাহেবের একটু লেট এন্ট্রি করব আমরা। আচ্ছা, তোমরা কি একটু শেয়ার দিবা? একটু শেয়ার দাও প্লিজ 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 প্লিজ, শেয়ার দাও। আবরার সামিন রাইট অ্যান্সার, শাহরিয়ার শাহাদ রাইট অ্যান্সার, সিরাজুমনির আখি রাইট অ্যান্সার, সাইরিয়ার শাহাদ রাইট অ্যান্সার, আখি রাইট অ্যান্সার, দুজনেই দেখি নাম, আর কারো নাম নাই। জান্নাতুল আয়াত ভেরি গুড, সবাই অ্যান্সার করো। কত পার্সেন্ট ভর দখল করে? সোহানা স্মৃতি রাইট অ্যান্সার, মেহজাবিন প্রীতি রাইট অ্যান্সার, নূর শিমু, মাহবুব আলম চৌধুরী, হিমি, হেনা, চৈতি, তৃপ্তি, উদয়, ইসরাত, তৌফিকুল ইসলাম, অনিক, শুভ, সবাই রাইট অ্যান্সার করতেছো। আচ্ছা, তোমরা কি ক্লাসটার মধ্যে দিছো, একটা রিয়াকশন দিছো? অবশ্যই রিয়াকশন দিও, হ্যাঁ, লাইক কমেন্ট বা কিছু একটা। 8% ভর দখল করে, 8%। তার মানে তোমার দেহের ওজনের বা ভরের 8%টাই হচ্ছে তোমার রক্তের। তো সেই হিসাব করলে 50 কেজি ভরের একটা মানুষের দেহে রক্ত থাকা উচিত ছিল কত? 4 কেজি বা 4 লিটার, 4 লিটার। কিন্তু আমাদের বইয়ে যে কাজটা করছে, আমাদের বইয়ে বলছে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার অ্যাভারেজে। আমাদের বইয়ে লেখছে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। বেসিক্যালি ধরা হয়েছে যে একটা মানুষের ওজন 60 থেকে 70 কেজি অ্যাভারেজে ধরা হয়েছে। বাংলাদেশের মানুষকে অ্যাভারেজ করছে, অ্যাভারেজ করে ধরা হয়েছে বাংলাদেশের মানুষের অ্যাভারেজ ওজন হচ্ছে 60 থেকে 70 কেজি। পরে এটাকে 0.8 করলে আমরা আসলে 5 থেকে 6 লিটার রক্ত পাই। তার মানে কি এই 5 থেকে 6 লিটার রক্ত কি সবার জন্য প্রযোজ্য? যেমন আমি তোমাদের শুভ্র ভাই, আমার ওজন হচ্ছে 49 কেজি, 48 না 49 কেজি, বাড়েও না কমেও না, বিগত 4 বছর ধরে এইটাই। কি যে দুঃখের কথা, এই যে কি দুঃখের কথা আর কি তোমারে বলবো, যে আমার ওজন বিগত 4 বছর ধরে 49 কেজি তো 49 কেজি। তাহলে আমার শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকাটা স্বাভাবিক? আমার শরীরে সম্ভব না 5 থেকে 6 লিটার রক্ত থাকবে। ইট ইজ পসিবল যে আমার শরীরে 4 লিটার রক্ত আছে, বাট অ্যাভারেজে আমরা ধরে নিই একটা মানুষের দেহে কত লিটার রক্ত আছে? 5 থেকে 6 লিটার, সারা দেহের ওজনের 8%। তাহলে যদি আমি তোমাদের প্রশ্ন করি যে ভাইয়া স্বাভাবিকভাবে মানুষের দেহে রক্তের পরিমাণ কত, তোমরা কি আনসার করবা? যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া স্বাভাবিকভাবে মানুষের দেহে রক্তের পরিমাণ কত, কি আনসার করবা? বলো, কি আনসার করবা? কুইক কমেন্টে জানাই দাও। স্বাভাবিকভাবে মানুষের দেহে রক্তের পরিমাণ কত, কি আনসার করবা? শাহরিয়ার খান নাইম রাইট আনসার। আমার মতো 49 কেজি কে আছো এখানে? আচ্ছা, আমার রক্ত 4.8 লিটার। আচ্ছা, ভেরি গুড। অনেকগুলা লাভ রিয়াক্ট দিছি, থ্যাংক ইউ। মেইন পোস্টে লাভ দাও। আচ্ছা, থ্যাংক ইউ। নিম্মি বলছো 5 থেকে 6 লিটার, ভেরি গুড। ভেরি স্যাড, কেন তুমি স্যাড কেন? আখিরুজ্জামান, মোহাম্মদ সোহাগ রাইট আনসার, ভেরি গুড। ওকে, তাহলে কয়েকটা কমন এমসিকিউ আমরা শিখলাম। এখন আমরা রক্ত রসে ঢুকবো, এখন আমরা একটু মজার একটা জায়গায় ঢুকতেছি। এখন আমি তোমাদের যে জিনিসগুলো পড়াবো এইখান থেকে এমসিকিউ আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। রক্তরস যেটা কিনা 55% জায়গা দখল করে। রক্তরসকে আমরা কি বলি জানো? গরিবের রাজা। রক্তরসকে বলি আমরা গরিবের রাজা। রবিন রক্তকে বলি গরিবের রাজা কুতুবহুড। রক্ত হচ্ছে গরিবের রাজা কুতুবহুড। বুঝছো কেন রক্তকে আমরা গরিবের রাজা নাম দিছি? এটা একটু পরেই তোমরা বুঝবা, বুঝতে পারছো? আচ্ছা, এখন চলো একটু আমরা কিছু পড়ার মধ্যে ঢুকি। হ্যাঁ, পড়ার মধ্যেই ছিলাম। দেখো, রক্তরসের পরিমাণ হচ্ছে 55%। রক্তরসের পরিমাণ কত? 55%। আজকে যে শেষ পর্যন্ত থাকবে তার পেটে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমি বলছি পেটতে হাঁস ব্যথা হয়ে যাবে, এরকম বলতে চাইছিলাম। যাই হোক, রক্তরসের পরিমাণ 55%। এই 55%-এর মধ্যে, এই 55%-এর মধ্যে ভাইয়া পানি আছে, যেহেতু রক্ত তরল, পানি আছে কত? 90 থেকে 92%। রক্তরসের পানির পরিমাণ কত? 90 থেকে 92%। আচ্ছা, রক্তরসকে ইংলিশে বলা হয় প্লাজমা, এই কথাটা মনে রাখবা, প্লাজমা। আর রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ হচ্ছে, কঠিন বস্তুর পরিমাণ হচ্ছে বাকিটুকু 8 থেকে 10%। কঠিন বস্তুর পরিমাণ কত? 8 থেকে 10%। বুঝতে পারছো? তাহলে পানি এত পার্সেন্ট, কঠিন বস্তু 1%। এখন ধরো পানি মানে কি? পানি মানে তো তোমরা বুঝোই কি? পানি মানে হচ্ছে
পানি পানি, তাই না? পানি মানে হচ্ছে সায়া নে দেখা মে পানি পানি হো গয়া, তাই না? না, ওইরকম না। পানি মানে হচ্ছে পানি, সরল প্রকৃতি, তোমাদের ভাইয়ার মতো সরল প্রকৃতি, ঠিক আছে? পানি মানে হচ্ছে পানি, এর মতো সরল জিনিস আর কিছু নাই। যেই পাত্রে রাখবা সেই পাত্রে আকার ধারণ করবে। সুতরাং পানি নিয়ে গবেষণা করার কিছু নাই, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। পানিতে কোনো কথা আমরা বলবো না, আমরা কথা বলবো কঠিন বস্তু নিয়ে। আমরা কথা বলবো কাকে নিয়ে? আমরা কথা বলবো কঠিন বস্তুকে নিয়ে। আচ্ছা, কঠিন বস্তুকে নিয়ে কি কথা বলবো ভাইয়া? কঠিন বস্তুকে নিয়ে আমরা কথা বলবো, কঠিন বস্তুর মধ্যে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। কঠিন বস্তুকে আমরা কয়টা অংশে ভাগ করতে পারি? দুইটা অংশে ভাগ করতে পারি। কি কি? অজৈব অজৈব উপাদান আর হচ্ছে জৈব উপাদান। অজৈব উপাদান আর হচ্ছে জৈব উপাদান। এখন তোমাদের কাছে তো 9-10 বেসিক থেকে একটা প্রশ্ন করব। 9-10 বেসিক থেকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে বলো তো প্রকৃতিতে কোন যৌগের পরিমাণ বেশি, কোন যৌগের পরিমাণ বেশি বলো তো? জৈব যৌগ না অজৈব যৌগ? কুইক, আর কমেন্ট দাও, একটু কমেন্ট দাও, সরি শেয়ার দাও, সরি ক্লাসটাকে একটু শেয়ার দাও। এখনো পর্যন্ত 500 শেয়ার হয় নাই। হাই 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 হাই, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে প্রকৃতিতে কোন যৌগের পরিমাণ বেশি? 9-10 বেসিক, জৈব যৌগের পরিমাণ বেশি না অজৈব যৌগের পরিমাণ বেশি? এই কোশ্চেনটা আনসার করো। সিরাজুল মনিকা আসি রাইট আনসার, ঐশ্বরিয়া মল্লিক রাইট আনসার, বাকিরা শাহরিয়ার খান নাইম রাইট অ্যান্সার, ভেরি গুড। আমরা 9-10 পড়ে আসি প্রকৃতিতে জৈব যৌগের পরিমাণ বেশি, অজৈব যৌগের পরিমাণ কম, ঠিক আছে? তাহলে সেই কথা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বলতে পারি, আমরা যখন পানির হিসাবটা করব তাহলে সেই পানির মধ্যেও কিন্তু সরি পানি না, রক্ত রসের হিসাবটা করব, তখন অজৈব যৌগের পরিমাণ কম থাকবে মাত্র 0.9%, আর জৈব যৌগের পরিমাণ বেশি থাকবে 7 থেকে 8%। মানে এইখানে যে আমি 8 থেকে 10 নিছিলাম, তার মধ্যে জৈব পদার্থই থাকবে 7 থেকে 8% আর অজৈব পদার্থ থাকবে মাত্র 0.9%। অজৈব পদার্থ থাকবে হচ্ছে মাত্র 0.9%। এই কথাটা মানে বুঝছো কিনা বলো? যে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে নরমালি প্রকৃতিতে জৈব যৌগ বেশি, দ্যাট ইজ হোয়াই আমাদের এইখানেও জৈব যৌগ থাকবে 7 থেকে 8%, এমন দিয়ে 8 থেকে 10%, এবং অজৈব থাকবে হচ্ছে 0.9%। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে একটা বেসিক কমন সেন্স। এই কথাটা তুমি একটু মাথায় রাখবা। আমি দেখতে পারতেছি নাসির হাসান নাইদ রাইট অ্যান্সার করছো, জান্নাত বলছো জৈব যৌগের পরিমাণ বেশি, প্রীতি বলছো আমার নাম নেও না কেন ভাই, নিলাম। আচ্ছা, খাদিজা রাইসা কি বলছো? ভাইয়া এটাও বলেছে যে কোন রসে পানি থাকবে 90%-এর বেশি। হ্যাঁ, এটা সত্য। ক্লাসটাকে শেয়ার দাও প্লিজ, শেয়ার দাও। এখন আমরা একটু অজৈব উপাদানগুলো কারা তারা একটু জানি। হ্যাঁ, কারা সেই অজৈব উপাদান? অজৈব উপাদান হচ্ছে বিভিন্ন রকমের খনিজ লবণ, সেই খনিজ লবণগুলো কি কি? যেমন খনিজ লবণ হইতে পারে, ডাইরেক্ট লবণও হইতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড ডাইরেক্ট লবণ, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে আয়রন, তারপর ধরো বাইকার্বনেট HCO3-। এইগুলাকে আমরা বলি রক্তের অজৈব উপাদান। এখানে কোনো জৈব যৌগ নাই, ঠিক আছে? এখানে কোনো জৈব যৌগ নাই। এখানে কোনোদিন রবীন্দ্রনাথ খেতে আসেনি, থুক্কু কি বললাম না, এখানে কোনো মানে জৈব উপাদান নাই, মানে খনিজ লবণ। খাদ্যের 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে খনিজ লবণ। এগুলাকে ইংলিশে ইলেকট্রোলাইটও বলা হয়। কি বলা হয়? ইলেকট্রোলাইটও বলা হয়, ঠিক আছে? রক্ত পুরাই পানি। ইয়েস ভাইয়া, আমার একটা ফ্রেন্ড এক্সাম দিয়েছে বাট রেজাল্ট পাইনি, প্লিজ চেক করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্সামের ব্যাপারে কয়েক কথা বলবো, টেনশন করো না ভাই, ঠিক আছে? ওকে, এবার আচ্ছা এখানে একটা কথা আছে 7 থেকে 8, আবার এটাকে আমি একটু কারেকশন করে দিই, 7 থেকে 9 দুটেই হয়। হ্যাঁ, ডিপেন্ড করে, বই টু বই ডিপেন্ড করে। 7 থেকে 8ও হয়, 7 থেকে 9ও হয়। আপডেট আজমল স্যারের বই 7 থেকে 9 দেওয়া, তোমাদের অপশনে দুটোই থাকতে পারে। এখন দেখো, মেইন প্যাচালটা পাততে হয় জৈব উপাদানটাকে নিয়ে।
মেইন ঝামেলাটা হয় কোথায়? জৈব উপাদানগুলোকে নিয়ে। এই জৈব উপাদানগুলোকে মনে রাখার জন্য আমরা চলো আজকে একটা মজার জিনিস শিখব। সেটা কি? দেখো প্রথমে আমি বলি জৈব উপাদানকে আমরা জৈব উপাদানকে আমরা চারটা ভাগে ভাগ করি। এই কথার আগে ক্লিয়ার করি। প্রথমটার নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। প্রথমটার নাম কি? প্লাজমা, মানে রক্তরস এর প্রোটিন। তাহলে খাদ্যের আরেকটা উপাদান পেয়ে গেলাম, প্রোটিন। 2 নাম্বারটার নাম হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য। নাইট্রোজেন ঘটিত বর্জ্য। 3 নাম্বারটার নাম হচ্ছে রঞ্জক। 3 নাম্বারটার নাম হচ্ছে রঞ্জক। আর 4 নাম্বারটার নাম হচ্ছে অন্যান্য। 4 নাম্বারটার নাম হচ্ছে অন্যান্য। আমরা চলো অন্যান্য দিয়ে শুরু করি। আমরা অন্যান্য থেকে শুরু করব। খেয়াল করো, খাদ্যের একটা উপাদান খনিজ লবণ হয়ে গেল, প্যারা শেষ। খাদ্যের একটা উপাদান প্রোটিন হয়ে গেল, প্যারা শেষ। তার আর কি কি উপাদান থাকলো? দেখো, গ্লুকোজ কি খাদ্যের একটা উপাদান না, যেটাকে আমরা শর্করা বলি? আচ্ছা, তারপরে ফ্যাট কি খাদ্যের একটা উপাদান না? ফ্যাটও খাদ্যের একটা উপাদান। প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, মনে রাখার দরকার নাই, এগুলো পরে আমরা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। এটাও খাদ্যের একটা উপাদান, ঠিক আছে? তাহলে দেখো, খাদ্যের উপাদান পানি পাইছি, খাদ্যের উপাদান প্রোটিন পাইছি, খাদ্যের উপাদান খনিজ লবণ পাইছি, খাদ্যের উপাদান শর্করা পাইছি, ফ্যাট পাইছি, বাকি থাকলো ভিটামিন। এই সবগুলা অন্যান্যর মধ্যে পড়বে। এই সবগুলা কোথায় পড়বে? এই সবগুলো অন্যান্যর মধ্যে পড়বে, প্যারা নাই, বুঝছো? আচ্ছা, এইবার আসি প্লাজমা প্রোটিনে, আসল জায়গায় আসি। প্লাজমা প্রোটিন গুলাকে মনে রাখার টেকনিক হচ্ছে আগে গেলে বাগে খায় না, থুকু, আগে গেলে ফুল পাবে, আগে গেলে ফুল পাবে। আগে থেকে মনে রাখবা অ্যালবুমিন, আগে থেকে মনে রাখবা অ্যালবুমিন, গেলে থেকে মনে রাখবা গ্লোবিউলিন, শেষ পর্যন্ত থাকবা কিন্তু। ফুলে থেকে মনে রাখবা ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। আর পাবে থেকে মনে রাখবা প্রোথম্বিন, প্রোথম্বিন, প্রোথম্বিন মানে থম্বরিন প্রো, আইফেন থম্বরিন প্রো। তাহলে আগে থেকে মনে রাখবা অ্যালবুমিন, গেলে থেকে মনে রাখবা গ্লোবিউলিন, ফুল থেকে মনে রাখবা ফিব্রিনোজেন, পাবে থেকে মনে রাখবা প্রোথম্বিন। এটা মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে GPA5, এটা দিয়েও মনে রাখতে পারো। গ্লোবিউলিন, প্রোথম্বিন, অ্যালবুমিন, 5 থেকে ফিব্রিনোজেন। এই চারটাকে বলা হয় প্লাজমা প্রোটিন। এই চারটাকে বলা হয় প্লাজমা প্রোটিন। এই কালার বোঝা যায় না ভাইয়া, কালো দিয়ে লেখেন, কোনটা বোঝা যায় না রে? এই চারটাকে বলা হয় প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিন মনে রাখার ছন্দ কি? সবাই লেখো কমেন্টে, সবাই কমেন্টে লেখো প্লাজমা প্রোটিন মনে রাখার ছন্দ কি। আর সবাই ক্লাসটাকে শেয়ার দাও প্লিজ, এখনো 500 শেয়ার হয় নাই রে, এখনো 500 শেয়ার হয় না। গল্প সরকার বলছে অপশন যদি 7 আর 8 দুটো থাকে না, দুটো থাকবে না ভাই, যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে। তোমরা এটাকে ভুলে যেতে পারো, এটা অন্য একজন রাইটারের বইয়ে দেওয়া আছে, 7 থেকে 9 মনে রাখো, প্যারা নাই। ক্লাসটাকে শেয়ার দাও, ভেরি গুড। মোহাম্মদ সাগর লেখছো গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথম্বিন, অ্যালবুমিন কই? ফুল পরে টুপ করে। আচ্ছা, ফুল পরে টুপ করে আরেকটা সংজ্ঞা, GPA5 দিয়ে মনে রাখা যায়। হ্যাঁ, গুড। বাইজা গেল কেন? কই বাচ্চে রে? আফিয়া বিনতে ফারহাদ, রাইট অ্যান্সার। হ্যাঁ, নূরে জান্নাত, রাইট অ্যান্সার। তাহলে আগে গেলে ফুল পাবে বা এটা মনে রাখতে পারবো। এটাকে বলে প্লাজমা প্রোটিন। তার মানে কি? এই যে রক্তের যে 55% রক্ত রস, তার মধ্যে এই প্রোটিনগুলো আছে। এই প্রোটিনগুলো অনেক কাজে হেল্প করে। রক্ত জমাট বাঁধে অনুচক্রিকা, বা তাকে হেল্প করে এই প্রোটিন। তাহলে আগে গেলে ফুল পাবে, আগে গেলে ফুল পাবে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথম্বিন। এই চারটা নাম এখনই কমেন্টে সবাই লিখে ফেলো, যাতে করে এখনই তোমাদের মুখস্থ হয়ে যায়, যাতে করে এখনই তোমাদের কি হয়ে যায়, পুরোটা মুখস্থ হয়ে যায়। এখনই লিখে ফেলো। এবার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থে চলে যাব। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোর নাম হচ্ছে ইউরিয়া, ইউরিয়া একটা বর্জ্যের নাম, ইউরিক অ্যাসিড একটা বর্জ্যের নাম, ক্রিয়েটিনিন একটা বর্জ্যের নাম, ক্রিয়েটিনিন একটা বর্জ্যের নাম, অ্যামোনিয়া একটা বর্জ্যের নাম, আর একটা আছে জ্যানথিন। এইগুলো হচ্ছে বর্জ্যের নাম, বিভিন্ন রকমের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেগুলো দেহে উৎপন্ন হয়। এখন প্রশ্ন হইতে পারে এগুলো রক্তের মধ্যে কি করে, এদের কাম রক্তের মধ্যে কি, এটা বলবো। আপাতত বর্জ্য পদার্থের নামগুলো একটু মনে রাখি। তোমরা 9-10 এই বর্জ্যের নামগুলো পড়ছো।
9টা পড়ছো ইউরিয়া একটা বর্জ্য, লিভারে উৎপন্ন হয়, ইউরিক অ্যাসিড একটা বর্জ্য, ক্রিয়েটিনিন একটা বর্জ্য। দেখো ডাক্তাররা যখন ব্লাড টেস্ট দেয়, আচ্ছা ডাক্তাররা যখন ব্লাড টেস্ট দেয় তখন কিন্তু এই ক্রিয়েটিনিন টেস্টটা দেয়, এই ক্রিয়েটিনিন টেস্টটা ডাক্তার দেন। এই দেন কেন? এই ক্রিয়েটিনিন দিয়ে বোঝা যায় রক্তের মধ্যে ময়লা আছে কি পরিমাণ। ক্রিয়েটিনিন বেশি বেড়ে গেলে তার মানে কি রক্তের মধ্যে ময়লা বেশি বেড়ে গেছে। আর রক্তের মধ্যে ময়লা বেশি বাড়ার কারণ কি? কারণ তোমার কিডনি ঠিক মতো কাজ করতেছে না, কারণ তোমার কিডনির কাজ হচ্ছে রক্তকে ছেঁকে পরিষ্কার করা। তার মানে কোনো একজন ব্যক্তির রক্তে যদি ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি থাকে, কোনো একজন ব্যক্তি তোমার ধরো ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্ট করে দেখা গেল যে তোমার ব্লাডে ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এই ক্রিয়েটিনিনগুলো দেহ থেকে কিডনি বের করতে পারতেছে না। কিডনির কাজ এগুলো দেহ থেকে মূত্র আকারে বের করে দেওয়া, মূত্র আকারে বের করতে পারতেছে না কিডনি। কেন পারতেছে না? কিডনি দুর্বল হয়ে গেছে, তার মানে তোমার কিডনির সমস্যা আছে। বুঝতে পারছো? আচ্ছা রঞ্জক, দুইটা রঞ্জকের নাম আমি লিখবো, এটা নিয়ে এখনই প্যারা খাও না, এটা নিয়ে পরে কাহিনী আছে আমি পরে বলবো। আপাতত দুইটা রঞ্জকের নাম আমি লিখি। একটা হচ্ছে, আচ্ছা এটা কালি চলে গেল কেন? একটা রঞ্জকের নাম হচ্ছে বিলিভার্ডিন, এটা এখনই প্যারা নিয়ে মুখস্থ করার দরকার নাই, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। বিলিভার্ডিন যেটার কালার হচ্ছে সবুজ, আর একটা রঞ্জকের নাম হচ্ছে বিলিরুবিন, এটা রঞ্জক কালার হচ্ছে হলুদ। বিলিভার্ডিন একটা রঞ্জকের নাম, বিলিরুবিন একটা রঞ্জকের নাম। বিলিভার্ডিনের কালার সবুজ, বিলিরুবিনের রং হচ্ছে হলুদ। এইগুলো নিয়ে এখনই প্যারা নিও না, এটা জাস্ট শোনো, এটা জাস্ট শোনো, এটা জাস্ট শোনো, শুনে রাখো। এটার মিনিং আমি পরে বলবো তোমাদেরকে, জাস্ট শুনে রাখো, জাস্ট শুনে রাখো। তো এই হচ্ছে চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন এই জিনিসটাকে তো আমরা মাথার মধ্যে নিবই, কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য লাগবে। এখন তোমরা কি একটা গল্প শুনতে চাও? তোমরা কি গরিবের রাজা কুতুব হুডের গল্প শুনতে চাও? যদি চাও তাহলে সবাই একটু আমাকে ইয়েস লিখে জানায় দাও যে তোমরা সবাই গরিবের রাজা কুতুব হুডের গল্প শুনতে চাও কিনা। ভাইয়া কিডনি কেন এই কাজগুলা করে? তোমার শরীরের বর্জ্য পদার্থগুলো বের করার জন্য কিডনি এই কাজ করে, তা নাহলে তো তুমি বর্জ্যের জন্য টিকতে পারতাম না রে বাবা। আচ্ছা তোমরা একটু তাড়াতাড়ি ক্লাসটাকে শেয়ার করো, তাহলে আমি তোমাদের কুতুব দা রবিন হুডের গল্প শোনাবো। আমি 5 থেকে 0 গুনবো, তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করো। 5 4 3 2 1 0। থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটাকে শেয়ার দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই জানায় দাও যে শুনতে চাও কিনা। আতাউর রহমান বলছো তুমি শুনতে চাও না কেন বাবা? আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই। আসছে শুক্রবার অর্থাৎ পরশুদিন ইনশাল্লাহ আমি আর তোমাদের অপার ভাইয়া রাত 9টার দিকে একটা লাইভে আসবো একসাথে। রাত 9টার দিকে একটা লাইভে আসবো, যে লাইভে এসে তোমরা যারা 21 ব্যাচ আছো আগামী 70 দিনের মধ্যে তোমরা কিভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবা, কিভাবে পুরো সিলেবাসটা কমপ্লিট করে রুটিন অনুযায়ী আগাবা। আমি তোমাদেরকে অলরেডি একটা রুটিন দিয়েছি, সেই রুটিনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবা সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং তোমাদের জন্য সামনে এক্সামেরও ব্যবস্থা করা হচ্ছে, পুরোটাই বিনামূল্যে। আমরা কি চাই? আমরা চাই দিনে 4টা ঘন্টা যাতে তুমি পড়ো। এই পুরো প্রোগ্রামটা তোমাদের জন্য করা হচ্ছে যাতে করে তোমরা লাভবান হও। এবং এটা পেমেন্ট কত জানো? এটা পেমেন্ট হচ্ছে দিনে 4 ঘন্টা পড়া। তুমি যদি দিনে 4 ঘন্টা পড়ো তাহলে তুমি রেজিস্ট্রেশন করতে পারবা। তোমাদের খুব তাড়াতাড়ি এই ব্যাপারে তোমাদের জানানো হবে। আর আমাদের এই 40 ডেজ বায়োলজি মিশনের আজকে 10ম দিন। তোমরা যারা আগে আসো নাই আজকে প্রথম তাদের জন্য বলতেছি, আজকে আমরা 10ম দিনের ক্লাস করতেছি। রক্ত সংবহনতন্ত্র অধ্যায়ের প্রথম লেকচার। আমরা প্রতি রাত 10টার সময় চলে আসি এইখানে বায়োলজি ক্লাসে। প্রতি রাত 10টার সময় আমরা এখানে ক্লাস করি। একটা চ্যাপ্টার হওয়ার পরে আমরা এক্সাম নেই এবং এক্সামে যে ফার্স্ট হয় তাকে আমরা পুরস্কৃত করি। আমাদের গত এক্সামে ফার্স্ট হয়েছে হৃদিকা, এবং হৃদিকার কাছে খুব তাড়াতাড়ি তার সেই স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ অর্থাৎ প্রেশার মাপার যন্ত্র পৌঁছে যাবে। আমরা সবাই হৃদিকার জন্য হাততালি দিই। ও মাত্র 9 মিনিটে, মাত্র 9.5 মিনিটে সে 50টা প্রশ্ন আনসার করছে এবং 50টা প্রশ্নই কি রাইট, মাত্র 9.5 মিনিটে। দ্যাট ইজ ওয়াসাম। বুঝতে পেরেছো? তাহলে এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে কুইজ থাকবে এবং সেটার জন্য নতুন আরেকটা পুরস্কার থাকবে তোমাদের জন্য। প্রতি রাত 10টায় আমরা চলে আসি। তবে শুক্রবার আমরা সেমিনারেই কাটাই দিব রাত 9টার দিকে। তো ওই দিনের ক্লাসটা আমার 40 ডেজের ক্লাসটা থাকবে না, বা তারপর দিন থেকে আবার 40 ডেজের ক্লাস শুরু হবে। তার মানে আগামীকালকে রাত 10টার সময় তোমাদেরকে আমি বায়োলজি নিয়ে চলে আসবো। 21 দিন না, 22-এর জন্য তো ক্লাস নিচ্ছি রে বাবা। 22-এর জন্য আমরা কাজ করব, টেনশন নিও না। আসি, শুভ্র ভাই আছেন, অপার ভাই আছেন,
ইউ আর নট অ্যালোন। আমি একটা কথা সবসময় বলতেছি যে ইউ আর নট অ্যালোন, উই আর উইথ ইউ। আমরা আছি তোমাদের পাশে, এএসজি গ্রুপ তোমাদের পাশে আছে, প্রত্যেক টিচার তোমাদের পাশে আছে। আমি এখানে ফয়সাল ভাইকে দেখছি, উনি প্রতিনিয়ত আমার ক্লাসে থেকে তোমাদেরকে ইন্সপায়ার করার ট্রাই করে। তার মানে বুঝতে পেরেছো, অন ক্যামেরা, বাহাইন্ড দ্য ক্যামেরা, বাহাইন্ড দ্য সিন অনেকেই তোমাদের জন্য কাজ করতেছো। তুমি কেন নিজেকে একা ভাবতেছো? একা ভাবার কিছু নাই। তুমি যদি মনে করো তুমি পিছিয়ে আছো, 22 ব্যাচের একজন ভাইয়া বা আপু, তুমি যদি মনে করো যে তুমি পিছিয়ে আছো, 1.5 বছর কোনো পড়াশোনা করো নাই, সামনে কি হবে গার্ডিয়ানদেরকে বলতে পারতেছো না, প্রাইভেট টিচার রেখে লাভ হচ্ছে না, ব্যাচে যে লাভ হচ্ছে না, পড়াতে তাল মিলাইতে পারতেছো না, বাসায় একজন টিচার রাখতে গেলে অনেক টাকা লাগে, বাসায় কি বলবো, পরীক্ষা শুরু হয়ে যাবে, রেজাল্ট খারাপ হবে, কলেজে ক্লাস করতে হবে, কিছুই বুঝবো না, 1.5 বছর কিছুই পড়ি নাই। আমি জানি এরকম অনেক প্রবলেম তোমাদের মনে আছে, কিন্তু আমার কথা কি জানো ভাইয়া, এই প্রবলেমে তোমরা একা না, তোমাদের মতো 80% স্টুডেন্টের এই সেম সমস্যা। আমি একটু জানতে চাই, একটু কমেন্টে একটু লিখে দাও তো যে কারা কারা এই সমস্যাটা ফিল করতেছো। আমি এতক্ষণ যে প্রবলেমগুলোর কথা বললাম, কারা কারা এই প্রবলেমটা ফিল করতেছো তোমরা একটু কমেন্টে আই এম লিখে দাও। আই এম মানে তুমিও এই প্রবলেমটা ফিল করতেছো, আমি একটু দেখতে চাই। 21-22 সবাই, ভয় পাওয়ার কিছু নাই, খুলে বলো, খুলে বলো। হয়তোবা সবার মেসেজে রিপ্লাই দিতে পারি না, হয়তোবা সঠিক সময় রিপ্লাই দিতে পারি না, বাট ট্রাই করি তোমাদের সবার মেসেজগুলো পড়ে কমনলি একটা আনসার দেওয়ার চেষ্টা করি, যাতে করে একটু হলেও তোমাদের কি হয়, সাহায্য, বা একটু হলেও তোমাদের মনটা যদি একটু ঠান্ডা হয়। ঠিক আছে, তুমি একা না, তোমার মতো অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছে ভাইয়া। তাহলে সবার অবস্থা তোমার থেকে ব্যতিক্রম কিছু না, বা তোমার অবস্থা আমাদের থেকে ব্যতিক্রম কিছু না, এবং ভয় পাওয়ার কিছু নাই। কি করতে হবে, একটা নির্দিষ্ট পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আগানো। আমি দেখতে পাচ্ছি অনেকে আইএম লিখতেছে, আমি নামগুলো পড়বো না, বাট আমি দেখতেছি। ভয় পাওয়া যাবে না বাবা, মনে রাখবা জীবনটা হতাশার না, জীবনটা আশার। একটা কথা সবসময় মনে রাখবা, ফেইলার মানে কি জানো, ফেইলার মানে কাজ স্টপ করে দেওয়া। তোমরা এখন অনেকেই চিন্তা করতেছো ফার্স্ট ইয়ার ফাইনাল দিবা না, 1 বছর ড্রপ দিয়ে আবার ফার্স্ট ইয়ারই থাকবা। এটা জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হবে ভাইয়া, এই কাজ করবা না। তোমরা যারা আছো প্রত্যেকেই লেগে যাও। আমি তোমাদের 3 মাসের একটা রুটিন দিছিলাম, ওই রুটিন কার্যকর করো। 22 ব্যাচে যারা আছো, আর 21 ব্যাচের জন্য তো ব্যবস্থা হচ্ছেই সামনে। 3 মাসের রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী প্ল্যান করো। ক্লাসটা এখানে দেওয়া আছে, আমাদের এই এএসজি গ্রুপে ক্লাস দেওয়া আছে, সেটা দেখতে পারো, লাইফ চেঞ্জিং সেমিনার 1, বা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওই ইউটিউব চ্যানেলও দেওয়া আছে লাইফ চেঞ্জিং সেমিনার 1, ঠিক আছে, পেয়ে যাবা। ওটা দেখো, ওইভাবে 5 দিনের মানে 5টা টেমপ্লেট দিয়ে 3 মাসের রুটিন বানিয়ে তোমরা শুরু করো। তোমরা পারবা, তোমরা একা না, এটা মনে রাখো যে তোমরা একা না। জীবনটা হতাশার না, জীবনটা আশার। আশা নিয়ে বাঁচতে হবে। তুমি যতক্ষণ ফাইট করতেছো ইউ আর ফাইটার, তুমি যখন থেমে গেছো ইউ আর লুজার। বা যতক্ষণ তুমি ফাইট করবা নিজের সাথে ইউ আর ফাইটার। ফাইটারকে মনে রাখি, ইতিহাস সবসময় ফাইটারকে মনে রাখে, লুজারকে মনে রাখে না। ইউ হ্যাভ টু বি এ ফাইটার। যতক্ষণ তুমি চেষ্টা করে যাবা, বুঝবা তুমি এই প্লে গ্রাউন্ডে আসো। এই প্লে গ্রাউন্ডে টিকে থাকাটা সব থেকে বড় কথা। আজকে যদি তুমি হতাশ হয়ে একটা দিন নষ্ট করো, মনে রাখবা তোমার জীবনের 24 ঘন্টা শেষ, তোমার জীবনের 24 ঘন্টা শেষ। আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস আমি তোমাদেরকে কোশ্চেন করি। বাবা আমরা পড়বো আজকে, বাট একটু মাঝখানে একটু কথা বলতেছি, এরপরে তোমাদের গরিবের রাজা কুতুবুটের একটা গল্প শোনাবো। তার আগে একটা ছোট্ট গল্প বলি। তোমরা কি ক্লাসটাকে একটু শেয়ার দিছো? একটা ছোট্ট গল্প তোমাদের লাইফে অনেক কাজ দিবে। আমি মনে করি আমি একজন টিচার হিসাবে তোমাদেরকে ইন্সপায়ার করতে পারি। পড়ার দায়িত্ব তোমাদের। একজন শিক্ষকের আসল উদ্দেশ্য কি জানো? শিক্ষকের আসল কাজ হচ্ছে শিষ্যের মনে আগ্রহ তৈরি করা। ঠিক আছে, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, ছাত্রকে অর্জন করে নিতে হয়। একজন শিক্ষিত ব্যক্তি মানেই স্বশিক্ষিত। গুরু শুধু উত্তর সাধক, গুরু পথ দেখিয়ে দিতে পারেন। গুরু একটা ছাত্রের মনে পিপাসাকে উদ্রেক করতে পারেন, তার আত্মার লুকায়িত সম্ভাবনাগুলোকে জাগ্রত করতে পারেন। এর ছাড়া কিছু করতে পারেন না। বুঝতে পেরেছো? এগুলো আমার কথা না, বই পড়া গল্পের প্রমোদ চৌধুরীর কথা। আমি তোমাদেরকে বাবা পড়াই দিতে পারবো না, আমি তোমাদেরকে বড় রাস্তা দেখাই দিতে পারবো। ঠিক আছে, ছোট্ট একটা জিনিস। ধরো একটা ব্যাংক
যে ব্যাংক থেকে তোমাদেরকে প্রতিদিন ৮৬,৪০০ টাকা করে দেওয়া হবে, প্রতিদিন ভোরে ফজরের আজানের পরে, ছোট্ট জিনিস, তোমাদেরকে প্রতিদিন ভোরে ফজরের নামাজের পরে ৮৬,৪০০ টাকা করে দেওয়া হবে সাপোজ। এবং শর্ত কি? শর্ত হচ্ছে এই ৮৬,৪০০ টাকা তুমি তোমার ইচ্ছা মতো কি করতে পারবা? খরচ করতে পারবা। শর্ত হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবা রাত 12টার পরে। রাত 12টার পরে যদি তোমার কোনো টাকা থাকে হাতে, ধরো তুমি ৮৬,৩০০ টাকা খরচ করছো সারাদিন, রাত 12টার পরে 1 টাকা রয়ে গেছে, 100 টাকা রয়ে গেছে, সে 100 টাকা তোমাকে আবার ব্যাংকে ফেরত দিতে হবে। তুমি পরের দিন ভোর 5টার সময় আবার তুমি ৮৬,৪০০ টাকা পেয়ে যাবা। ইচ্ছা মতো খরচ করো, যে টাকা থেকে যাবে সেই টাকা তোমাকে ফেরত দিতে হবে। এটাই হচ্ছে শর্ত। শর্ত হচ্ছে একটাই। এখন তুমি কি করবা? তুমি প্রতিদিনই টাকা পাবা, বা যেই টাকা থেকে যাবে সেই টাকাটা তোমাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। এখন তুমি সারাদিন কি করবা বলো? কমেন্ট একটু বলো, কমেন্ট একটু বলো তুমি এখন কি করবা? একটু কমেন্টে বলো তুমি এখন কি করবা? তুমি কি করবা? তোমার যদি এরকম একটা অফার পাও তুমি কি করবা? সেই টাকাটা সারাদিন খরচ করবা? তুমি কি চাইবা যে ব্যাংকে কোনো টাকা যাক? তুমি কোনো ব্যাংকে টাকা জমাইতে পারবা না। প্রথম শর্ত, ব্যাংকে টাকা জমাইতে পারবা না। ইচ্ছা মতো খরচ করো, প্যারা নাই, পরের দিন তুমি পেয়ে যাবা। তুমি কি করবা? তুমি কি এমন কাজ করবা যাতে করে টাকা আবার ব্যাংকে যাতে ফেরত যায়? তুমি কি করবা? তুমি এই ৮৬,৪০০ টাকাই খরচ করবা, নাকি অন্য কিছু করবা? যদি না করো তার মধ্যে তুমি বোকা। কারণ তুমি 1 টাকা থেকে গেলেও 1 টাকা তোমাকে ব্যাংকে দিতে হবে রাত 12টার পরে, তাই না? তোমাকে সেটা দিতে হবে। চিল করো, যাই করো, যাই করো, তুমি দান করে দাও, যাই করো না কেন, তুমি চাইবা এটাকে ইউজ করতে। আচ্ছা, এখন আসল কথা আসো। দান করো, যাই করো, ইউজ করবা। তুমি চাও না রাত 12টার পরে ফেরত যাক। এখন আসল প্রসঙ্গে আসি। প্রসঙ্গটা হচ্ছে, বলা হয়ে থাকে টাইম ইজ মানি। বলা হয়ে থাকে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি। একদিনে কয় ঘন্টা বলো তো একটু কমেন্টে? একদিনে কয় ঘন্টা? একদিনে 24 ঘন্টা। 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। 60 মিনিটে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড গুণ 24 ঘন্টা কত হয়? মানে আমি বলতে চাচ্ছি, আমি ম্যাথটাকে একটু সহজ করি, 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড সমান সমান 3600 সেকেন্ড গুণ 24 ঘন্টায় একদিন। কত হয় আনসারটা? একটু তাড়াতাড়ি ম্যাথ করো তো, তাড়াতাড়ি একটু ম্যাথটা করো তো, কত হয়? তাড়াতাড়ি একটু ম্যাথটা করো, কত হয়? কুইক, সবাই 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 কুইকলি ম্যাথটা করো। ইয়েস, ৮৬,৪০০। তার মানে তোমার লাইফের এক একটা সেকেন্ডকে তুমি যদি 1 টাকা হিসেবে চিন্তা করো, তোমার লাইফের এক একটা সেকেন্ডকে তুমি যদি 1 টাকা হিসেবে চিন্তা করো, তোমাকে আল্লাহ, মহান আল্লাহ প্রত্যেকটা দিন ৮৬,৪০০ টাকা দিচ্ছে। তুমি কতটুকু ইউজ করতেছো? তুমি কতটুকু ইউজ করতেছো এই টাকাটা? এই টাকাটা তুমি যে ইউজ করতেছো না, এই সময়টাকে যদি তুমি যে ইউজ করতেছো না, আল্লাহকে তোমাকে মাফ করবে। আবার এটা তোমার প্লাস পয়েন্ট যে মহান আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেকটা দিন এই টাকার সমতুল্য সময় তোমাকে দিচ্ছে। তারপরেও যদি তুমি সাকসেসফুল না হইতে পারো, সে একই কথাই বলবো, এটা আসলে তোমার বুদ্ধির অভাব না, এটা তোমার স্বভাবের দোষ। ইট ইজ নট ইওর অভাব, ইটস ইওর স্বভাব। কথাটা আমি প্রত্যেক দিনই বলি। ৮৬,৪০০ টাকা পাইলে তুমি সেটাকে ছাড়বা না। ৮৬,৪০০ সেকেন্ড তুমি পাচ্ছ, এটাকে তুমি ইচ্ছা মতো নষ্ট করতেছো, চাইলেই পারবা। থিঙ্ক লাইক দ্যাট, থিঙ্ক লাইক এ সেকেন্ড অফ ইউর লাইফ ইজ এ মানি, ইজ এ 1 টাকা নোট, ইজ এ 1 টাকা। এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এভাবে চিন্তা করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে বাবা, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার জীবনের লক্ষ্য কি, তখন আমি জিজ্ঞেস করি কি টাইপের লক্ষ্য তুমি জিজ্ঞেস করতেছো? বলছে আপনার ফিউচার প্ল্যান বলেন। তখন বলি ফিউচার প্ল্যান হচ্ছে যেহেতু মেডিকেল স্টুডেন্ট, একজন ডাক্তার হব, এটা তোমার ফিউচার প্ল্যান হওয়া উচিত। তারপর যদি প্রশ্ন করে যে ভাইয়া আপনার পরবর্তী পরিকল্পনা কি, ভাই আপনি কি চান,
বা আপনাকে যদি এখন স্পেসিফিক যদি চিন্তা করি যে আপনার এখন বর্তমানে আপনার ইচ্ছা কি বা প্ল্যান কি, তখন আমি আনসারটা এইভাবে করি, ভাইয়া আমার বর্তমান প্ল্যান হচ্ছে আমি আজকের দিনটা সর্বোচ্চ লেভেলে ইউটিলাইজ করতে চাই। আমি জানি না আমার আগামীকাল আসবে কিনা, আমি জানি না আমি কালকের দিনটা পাবো কিনা, জানি না। এই বছরের শুরুতে যখন আমার আম্মু এবং আমার বোথ অফ দেম যখন করোনা এফেক্টেড হইলাম, তখন করোনা যেহেতু হয়েছে এবং এমন একটা সময় ছিল গত বছরের কথা, আগস্ট সেপ্টেম্বরের দিকে যখন হয়েছে, তখন হচ্ছে করোনার খুব খারাপ অবস্থা চলতেছিল। জানিও না করোনা হইলে মানুষ বাঁচবে কিনা, এরকম একটা অবস্থা। তার মানে আমার আম্মু আবার ওই সময় ক্যান্সারের পেশেন্ট। তখন আমার মনের মধ্যে রিয়েলাইজেশন আসলো, আমি যদি মারা যাই লাইফে অনেক কিছু করা বাকি থাকবে। ওই টাইমে আমি উদ্বাসে ছিলাম, উদ্বাসে ক্লাস নিতাম। ওই টাইমে আমি রাত 3টা-4টা পর্যন্ত বসে বসে উদ্বাসের জন্য স্লাইড বানাইছি। আমাকে বলছে আম্মু ঘুমাই যাইতে। আমি তখন এটা নিয়ে চিন্তা করছি, আমি যদি মারা যাই কালকের দিনটা পাবো কিনা আমি জানি না, যেহেতু করোনা ওই সময় একটা মহামারীর মতো। আমি জানি না কালকের দিনটা আমার লাইফে আসবে কিনা। সো ওই সময়ে বা এখনো পর্যন্ত আমার লাইফে সব থেকে মেইন উদ্দেশ্য কি থাকে জানো? আজকের দিনটা আমার সর্বোচ্চ লেভেলে ইউজ করা। আমি এটা চাই। কালকের দিনটা আমার আসবে কিনা আমি জানি না। আমি আজকে ঘুমাই গেলে কালকের দিনটা আমি পাবো কিনা আমি জানি না। স্টিল নাও তোমরা অনেকেই দেখবে যে রাত 3টা-4টার দিকে আমি পোস্ট দেখি বা কিছু করি। কেন? কারণ আমার একটা টেন্ডেন্সি কি, আমার ওই দিনের কাজ ওই দিনে শেষ না করে আমি ঘুমাইতে পারি না। আমি যদি আজকে রাতে কাজ শেষ না করে ঘুমাইতে যাই, আজকের দিনে কাজ শেষ না করে যদি ঘুমাইতে যাই, তাহলে আমার মনে হয় কি কালকে সকালটা যদি আমি না পাই তখন কি হবে। আজকে আমার যতটুকু টাস্ক আছে আমি এটা আজকে শেষ করি, আমি এভাবে চিন্তা করি। অলওয়েজ মনে রাখবা, প্রোক্রাস্টিনেশন ইজ দ্য স্টোন অফ ফেলিয়ার। ফেলিয়ার মানে ব্যর্থতা, প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে দীর্ঘসূত্রিতা, কাজ ফেলে রাখা। আমাদের ব্যর্থতার একটা বড় কারণ হচ্ছে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। এটা করা যাবে না বাবা, আজকের টাস্কই করতে হবে। ওকে, শোনো একটা জিনিস বলি। এই ধরো পাকস্থলী, এই হচ্ছে ক্ষুদ্রান্ত, ব্যাপারটা একটু বোঝো। আমরা যে খাবার খাই, এক একজনের প্রিয় খাবার এক এক রকম। যেমন আমার প্রিয় খাবার হচ্ছে বার্গার। তো একটা বার্গার ধরো তুমি খাইয়ে ফেললা, তুমি ধরো একটা বার্গার খাইলা। এখন বার্গারের ভিতরে কি আছে? বার্গারের ভিতরে প্রোটিন আছে, বার্গারের ভিতরে কার্বোহাইড্রেট আছে, বার্গারের ভিতরে ফ্যাটও আছে। তার মানে একটা খাবারের যা যা থাকা দরকার সবই কিন্তু বার্গারের মধ্যে আছে, তাই না? তাই তো। এখন একটা কোষের খাবার কি বার্গার? বলো তো, একটা কোষের খাবার কি বার্গার? একটা বার্গার একটা কোষের মধ্যে ঢুকতে পারবে? ইয়েস অর নো? একটা কোষের মধ্যে কখনো একটা বার্গার ঢুকানো পসিবল? তোমরাই বলো, এটা কখনো পসিবল যেটা কোষের মধ্যে তুমি একটা বার্গার ঢুকাবা? একটা কোষের মধ্যে কখনোই একটা বার্গার ঢুকানো পসিবল না, আমরা জানি। তাইলে তুমি যখন বার্গার খাচ্ছ, সেই বার্গারটা আসলে পৌঁছে যাচ্ছে না, তাই তো? আচ্ছা, আমরা খাই কেন? আমরা খাই হচ্ছে পুষ্টির জন্য, নাকি পেট ভরার জন্য? যারা পেট ভরার জন্য যায় তাদের আবার জিরো ফিগার হয়, মানে যে এরকম জিরো ফিগার আর কি, বুঝছো না? যে এরকম থরার মতো জিরো ফিগার হয়। যারা হচ্ছে পেট ভরার জন্য খায়, স্বাদের জন্য খায়, বা যারা পুষ্টির জন্য খায়, তারা সুস্বাস্থ্যের অধিকারী, লাইক মি। না, আমি সুস্বাস্থ্য, আমার কোনো রোগ নাই। সুস্বাস্থ্য মানে রোগের অনুপস্থিতি। সুস্বাস্থ্য মানে হচ্ছে, সুস্থতা মানে হচ্ছে অনেক বড় স্বাস্থ্য না, সুস্থতা মানে রোগের অনুপস্থিতি। আমরা আলহামদুলিল্লাহ তেমন কোনো রোগ নাই। আচ্ছা, তার মানে পুষ্টির জন্য খাই। পুষ্টি উপাদানগুলো কি কি? পুষ্টি উপাদান হচ্ছে গ্লুকোজ, পুষ্টি উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। তাহলে তুমি যদি একটা বার্গার খাও, সেই বার্গারটা পরিপাক হওয়ার পরে কি হয়? গ্লুকোজে পরিণত হয়, কারণ গ্লুকোজ একটা কোষের মধ্যে ঢুকবে। আমি একদম বেসিক করে বলতেছি, এগুলো তোমার মুখস্থ করা লাগবে না। এখন যে জিনিসগুলো বলতেছি এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট শোনো। এখন যে গল্পগুলো বলতেছি এগুলো মুখস্থ করবে না, জাস্ট শোনো। প্রোটিনগুলা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, আর মোটা মোটা ফ্যাটগুলা ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। তাহলে কি বললাম? তুমি যে বার্গারটা খাইছো,
এই বার্গারের মধ্যে যেই পাউরুটিটা আছে, এই পাউরুটিটা হচ্ছে শর্করা। এই শর্করাটা পরিপাক হওয়ার পরে গ্লুকোজে পরিণত হবে, যাতে করে সে কোষের মধ্যে ঢুকতে পারে। আচ্ছা, বার্গারের মধ্যে যে মাংসটা আছে, এই মাংসগুলো হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা ভাঙা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, কারণ একটা অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে ঢুকতে পারবে। বার্গারের মধ্যে যে তেল চর্বিগুলো আছে না, ফ্যাট, এই ফ্যাটগুলো ভাঙা ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল হয়, যাতে করে কোষের মধ্যে ঢুকতে পারে। তার মানে একটা বার্গার কোষের মধ্যে ঢুকতে না পারলেও বার্গারের ভিতরে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আছে, এইগুলো কোষের মধ্যে ঢুকতে পারবে। এটা হচ্ছে পরিপাকের মূল উদ্দেশ্য। এখন বলতে পারো ভাইয়া আপনি রক্ত থেকে কেন আবার পরিপাকে কেন চলে গেলেন ভাইয়া, বলতে পারো কারণ আছে। কারণ একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টারের সুন্দর মিল আছে, এই মিলটা আমাদের বের করতে হবে, তখন আমরা সায়েন্সের মজা নিতে পারবো। একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টার যখন লিঙ্ক করতে পারবো, তখন আমরা বায়োলজির আসল মজাটা পাবো। বুঝতে পারছো? এটা তোমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই সেই খাবার, এই খাবারগুলাকে আমাকে কোষে পৌঁছাইতে হবে। তাহলে এই ক্ষুদ্রান্ত থেকে এগুলোকে কোষে পৌঁছাইতে হবে, কারণ ক্ষুদ্রান্তের মধ্যে মেইন কাজগুলো হয়। ক্লাসটাকে একটু শেয়ার দাও, তাহলে গল্প বলবো না। ধরো এইখানে আছে একটা কোষ, সারা দেহের মধ্যে 30 ট্রিলিয়ন কোষ আছে, এই কোষের মধ্যে পৌঁছাইতে হবে। আচ্ছা, ইয়ে করো, শেয়ার দাও। শেয়ার না দিলে গরিবের রাজা রবিন হুডের, কুতুব হুডের গল্প বলবো না। সবাই শেয়ার দাও, সবাই যারা যারা আছে প্রত্যেকে শেয়ার দাও, প্রত্যেকে শেয়ার দাও। আমি 5 থেকে 0 গুনবো, শেয়ার দিবা। 5 4 3 2 1 0 প্রত্যেকে। গুড, থ্যাংক ইউ। এখন একটা কাহিনী বলি। এই যে খাবারগুলা, এই গল্পটা অনেকে আগে শুনছো, যারা শুনছো আগে তারা ঝালাই করে নাও। দেখো এবার মজা লাগে নাকি আগের বার বেশি মজা লাগছিল, কোনবার বেশি মজা লাগে একটু মিলাই নাও। আচ্ছা, আগে বলছে এই গল্পটা আমি। আচ্ছা, এই যে খাবারগুলা, এই খাবারগুলো এখন কোষে যেতে চায় সারা দেহে। মানে খাবারগুলা লোহিত রক্তকণিকাকে ডাকলো। লোহিত রক্তকণিকাকে ডেকে বলতেছে, লোহিত রক্তকণিকাকে ডাকতে বলতেছে, লোহিত রক্তকণিকা ভাই একটু শুনবেন। লোহিত রক্তকণিকা বলছে, হ্যাঁ বলো, কি সমস্যা তোমার? লোহিত রক্তকণিকা বলতেছে যে এই যে খাবারগুলা, এই খাবারগুলো একটু কোষের মধ্যে পৌঁছায় দিয়ে আসবেন। আমি তো এই ক্ষুদ্রান্ত থেকে তো আর কোষে যেতে পারবো না, আপনার সংখ্যা তো অনেক বেশি, আপনি সারা দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নিয়ে দৌড়াদৌড়ি করেন। তো ভাই একটু দয়া করে এই খাবারগুলো একটু রক্তের মানে কোষের কাছে নিয়ে যেতে পারবেন? এই না বলছে, লোহিত রক্তকণিকা তো একদম রেগে উঠছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলো খাবার নিয়ে যাইতে? তুমি কি আমাকে কামলা পাইছো? তুমি জানো আমি প্রতি ঘন মিলিমিটারে 50 লক্ষ পরিমাণ থাকি, আমার পাওয়ার জন্য তুমি, আমার সংখ্যা সব থেকে বেশি, তুমি আমার কামলা পাইছো, পারবো না তোমার খাবার নিয়ে যেতে, যাও বলে লোহিত রক্তকণিকা চলে গেছে। ঠিক আছে, এখন বেচারা খাবার কি করবে আর, দেখতেছে শ্বেত রক্তকণিকা আসতেছে, শ্বেত রক্তকণিকাকে ডাকতেছে, স্যার। স্যার বলছে কারণ শ্বেত রক্তকণিকা তো আর্মি, সারা দেহের প্রতিরক্ষার কাজ করে। ইয়েস ইয়েস, হোয়াট ইজ ইউর প্রবলেম? স্যার, আওয়ার বডি সেল নিডস সাম ফুড, উইল ইউ প্লিজ ক্যারি দ্য ফুড টু দ্য সেল অফ আওয়ার বডি? মানে স্যার, আমার দেহের যে কোষগুলো আছে তাদের খাবার দরকার, আপনি একটু প্লিজ দয়া করে খাবারগুলোকে কোষে কোষে নিয়ে যাবেন। সেনাবাহিনী, কারণ শ্বেত রক্তকণিকা তো প্রতিরক্ষার কাজ করে। তো শ্বেত রক্তকণিকা বলতেছে, What do you mean? Attention! আমাকে দাও, সোজা হও। তোমার এত বড় সাহস, তুমি আমাকে খাবার নিয়ে যেতে বলো? সারা দেহের মধ্যে আক্রমণ হয়েছে, সারা দেশের মধ্যে করোনা ভাইরাস, মানুষ মারা যাচ্ছে, কোষ মারা যাচ্ছে, এখন খাওয়ার সময় নাই, এখন মারামারি করতে হবে, আমাদের সময় নাই খাওয়াই না যাওয়ার। অ্যাটেনশন, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। শেষ শেষ।
বেচারা খাবার দেখতেছে, পিচ্ছি পিচ্ছি অনুচক্রিকা দৌড়ায় দৌড়ে আসতেছে, খেলা করতে করতে, ফুটবল দিয়ে খেলতে 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 অনুচক্রিকা আসছে। কারণ অনুচক্রিকা আকারগুলো অনেক সুন্দর সুন্দর, রড আকার, দণ্ডাকার, গোলাকার, ফুটবলের মতো অনেক রকমের আকারের অনুচক্রিকা হয়। তো অনুচক্রিকাকে ডাকতেছে, এই বাবু একটু শোনো, বাবু একটু শোনো, এই দেখো চকলেট। তখন অনুচক্রিকা তো পিচ্ছি, এ আঙ্কেল কি সমস্যা? তখন খাবারগুলো বলছে, বাবু এই যে খাবারগুলো তুমি তোমার কোষে নিয়ে যেতে পারবা? খাবারগুলো নিয়ে গেলে খুব ভালো হয়, কোষগুলো মারা যাচ্ছে। পিচ্ছি বলে, এই তোমার মায়া নাই, তোমার মনে দরদ নাই? আমার মতো পিচ্ছিরে তুমি বলো খাবার নিয়ে যেতে, এই খাবার আমি তুলতে পারবো? এত বড় বড় খাবার আমার নিয়ে যেতে বলতেছো, তোমার মনে কি মায়া দরদ নাই? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? তো খাবার বলতেছে, এ কি বিচ্ছু রে বাবা, পিচ্ছি বললে ভালো ভাবছিলাম, চকলেটের লোভ দিয়া গেল। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা প্রত্যেকেই মনে করো যে গেল, ছেড়ে দিল। এখন এই পুরো কাহিনীগুলা আমাদের রক্ত রস দূর থেকে দেখতেছে, কারণ সে তো হচ্ছে গরিবের রাজা কুতুবহুট। তো রক্তরসের আরেক নাম হচ্ছে কুতুবহুট, বুঝছো? তার মনে অনেক দরদ, অনেক দরদ। একটু ক্লাসটা শেয়ার দাও। আচ্ছা, তো সে আসছে, এসে খাবারকে বলতেছে, ভাই একটু শুনবেন? তো খাবার বলতেছে, জি আপনার কি কোনো সমস্যা হয়েছে? খাবার বলতেছে, হ্যাঁ রে ভাই, দেখেন আজকালকার না মানুষের মনের মধ্যে ইমান নাই, এই দেখেন কোষগুলা মরতেছে খাবারের অভাবে। লোহিত রক্তকণিকারে বললাম, শ্বেত রক্তকণিকারে বললাম, অনুচক্রিকারে বললাম, এক একজন কি দেমাগ দেখায় চলে গেল। সি ইউ নট ফর মাইন্ড। তখন খাবার বলতেছে, ইয়েস ইয়েস, কোনো সমস্যা নাই, আমাকে দেন, আমি তো আছি আপনার জন্যে, কত খাবার আছে, আমাকে দেন। তো খাবার তো খুব খুশি হয়ে গেল। খাবার বলে, এই যে এই যে এই যে নেন নেন ভাই, নেন নেন নেন। তো যত খাবার আছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই সবগুলাকে রক্তরস নিয়ে কোষের কাছে চলে গেল। কোষের কাছে নক করতেছে দরজায়, ফুড পান্ডার ডেলিভারি ম্যানের মতো। কুতুব সাহেব যখন ফুড পান্ডার ডেলিভারি ম্যান, রক্তরস খুবই ভালো, কোষগুলোর কাছে খাবার পৌঁছাই গেল। এখন কিছু কিছু মানুষ আছে, ফুড পান্ডার ডেলিভারি আসার পরে ফুড পান্ডার লোকেদের সাথে গুটিবাজি করে। ধরো ফুড পান্ডার লোক আসছে, খাবার নিয়ে আসছে ডেলিভারি দিতে, তারা বলবে ভাই একটু দাঁড়ান। ফুড পান্ডার লোক ভাবতেছে গরম দিন, হয়তো পানি টানি খাওয়াবে। ফুড পান্ডার লোক তো খুবই খুশি। তখন ওই লোক কি করছে, তার বাসায় যে ময়লা আবর্জনা আসিল, সে ময়লা আবর্জনা গুলো পলিথিনে ভইরা কুতুব সাহেবরা ধরাই দিছে। বলছে, ভাই আপনি তো আসছেন, নিজ দিয়ে তো যাবেন, তো হচ্ছে ওই যে দেখেন ডাস্টবিন, ওই ডাস্টবিন একটু ময়লাগুলো ফেলে দিন ভাই, হ্যাঁ কিছু মনে করবেন না দাদা, হ্যাঁ সি ইউ নট ফর মাইন্ড। তখন হচ্ছে ফুড পান্ডার কি অবস্থা। এই সেম ঘটনা আমাদের কুতুবহুটের সাথে ঘটছে। কুতুবহুট বহু কষ্টে খাবারগুলো নিয়ে কোষের কাছে গেছে। কোষের মধ্যে তো অনেকদিন ধরে খাবার নাই, নাইট্রোজেন গুলিতে অনেক বর্জ্য কোষের মধ্যে জমে আছে, যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন। এই বর্জ্যে কোষ একদম ডাস্টবিন হয়ে গেছে। কোষ এখন রক্তরসকে বলতেছে, ভাই একটু হেল্প করবেন? রক্তরস জি 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 বলেন বলেন। যে ভাই আমার শরীরে না অনেক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন জমে গেছে, এগুলো কি একটু দয়া করে কিডনির কাছে নিয়ে যাবেন ভাই? তখন বেচারা রক্তরস, তার এক্সপ্রেশনটা নাই দেখাইলাম, সে চিন্তা করলো ডোন্ট ওয়ারি রক্তরস, তুমি খুব তাড়াতাড়ি নির্বাচনে দাঁড়াবে, এগুলো সহ্য করতে হবে, জনগণের সেবা করতে হবে, চুপ, সব নিয়ে যাও, যা কথা তাই কাজ। রক্তরস বলল, জি অবশ্যই দেন আমাকে ময়লাগুলা। তারপর রক্তরস কি করলো, তার এই সব ময়লাগুলোকে নিয়ে সে চলে গেল কিডনির কাছে, কারণ কিডনির কাছে তো তাকে খাবার নিয়ে যাইতেই হবে। তো কিডনির কাছে প্রথমে খাবার নিয়ে গেল। খাবার নিয়ে সে কি করলো, কিডনিকে দিল। দেওয়ার পরে কিডনিকে বলল, ভাই আপনার জন্য খাবারও নিয়ে আসছি, আপনার জন্য শাকার জন্য কিছু ময়লাও নিয়ে আসছি, উইল ইউ প্লিজ শাক বেদা ময়লা। তো কিডনি বললো, হ্যাঁ 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 কোনো সমস্যা নাই,
ময়লাগুলোকে এখানে রাখো, খাবারগুলোকে এখানে রাখো, কোনো টেনশন নাই, কোনো টেনশন করার কিছু নাই। বলো রক্তরস তুমি কি খাবে, রক্তরস তুমি কি খেয়ে আসছো নাকি বাসায় যেয়ে খাবা? রক্তরস বলছে না দাদা কোনো সমস্যা নাই, আমি বাসায় চলে যাই। তখন কিডনি বলতেছে রক্তরস দাদা একটু শুনবে? তখন রক্তরস বলতেছে জি বলেন। দেখো তোমাকে কিভাবে বলি কথাটা, আসলে তুমি তো বোঝোই যে আমার শরীরে একটা হরমোন তৈরি হয়, যে হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন, যে হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েটিন। এখন ঝামেলা হয়েছে এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটা আমাদের লোহিত রক্ত কণিকা তৈরির জন্য খুবই দরকার। এই হরমোনটাকে অস্থিমজ্জার কাছে পৌঁছাতে হবে, বোন ম্যারোতে, তুমি কি পারবে? তখন রক্তরস মনে মনে চিন্তা করতেছে খাইছে রে, এর কাছে খাবার নিয়ে এলাম, ময়লা নিয়ে এলাম, হে আবার হরমোন আমার চাপায় দেয়। তখন কিডনি বলতেছে শোনো, বোঝোই তো হরমোনদের কাছে তো নালি থাকে না, এনজাইমের কাছে নালি আছে, হরমোনের কাছে তো নালি নাই। তুমি কি একটু কষ্ট করে এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটাকে হাড়ের কাছে নিয়ে যাবে, তাহলে তো লোহিত রক্ত কণিকা তৈরি হতে পারতো। রক্তরস আবার মনে মনে চিন্তা করতেছে আমি তো সামনে নির্বাচনে দাঁড়াবো, লোহিত রক্ত কণিকা তো গুটিবাজি করছে, খাবার নিয়ে যায় নাই। আমি যদি এখন লোহিত রক্ত কণিকা তৈরি করার যে হরমোনগুলো আছে এই হরমোনগুলো নিয়ে যদি যাইতে পারি তাহলে পুরো দুনিয়ার কাছে আমি ফেমাস হয়ে যাব। তখন লোহিত রক্ত হ্যাঁ জি দাদা কোনো সমস্যা নাই, আপনি হরমোনকে দিয়ে দেন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, বাঁচিয়েছো তুমি আমাকে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তাহলে নাও এই ইরাইথ্রোপোয়েটিন হরমোনটাকে নিয়ে একটু প্রচার করে দাও। রক্তরস তাই করলো। তার মানে রক্তরস কি করে, অন্যান্য বস্তুর মধ্যে হরমোনও কি করে, নিয়ে যায়। হরমোন পরিবহনের কাজও কিন্তু রক্তরস করে। তাহলে রক্তরস খুব সুন্দরভাবে ইরাইথ্রোপোয়েটিন হরমোনটাকে হাড়ের কাছে নিয়ে গেল, ইরাইথ্রোপোয়েসিস প্রক্রিয়ায় ইরাইথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকা তৈরি হলো। ইরাইথ্রোপোয়েটিন হরমোনের নাম, প্রক্রিয়ার নাম ইরাইথ্রোপোয়েসিস, যে প্রক্রিয়া ইরাইথ্রোসাইট বা লোহিত রক্ত কণিকা তৈরি হয়। লোহিত রক্ত কণিকা আরেক নাম হচ্ছে ইরাইথ্রোসাইট, লোহিত রক্ত কণিকা আরেক নাম কি ইরাইথ্রোসাইট। তৈরি হওয়ার প্রক্রিয়া ইরাইথ্রোপোয়েসিস, আর হরমোন ইরাইথ্রোপোয়েটিন। এখন লোহিত রক্তকণিকা যখন রক্তরস যখন হরমোনটাকে নিয়ে যাচ্ছে হাড়ের কাছে, আসার পথে না খুব সুন্দরী রমণী এনজাইম রক্তরসকে ডাক দিয়েছে। সুন্দরী রমণী, ঠিক আছে, এনজাইমকে ডেকে, এনজাইম রক্তরসকে ডেকে বলছে ভাইয়া একটু শুনবেন? ঠিক আছে, আমার ফোনের চার্জার অ্যালার্ট দিচ্ছে, বলছে ভাইয়া একটু শুনবেন। রক্তরস তো শুনেই ঘাবড়ে গেছে, আবার ডাকছে, তার মানে তো কাম হইছে। তখন রক্তরস জি ভাইয়া বলেন। হাজার হোক মেয়ে মানুষ ডাকছে, ঠিক আছে, কি করবে, কুতুব সাহেব নিজেও তো একটা ছেলে। এগুলো কিন্তু গল্পের খাতিরে বলছে, কেউ এগুলোকে সিরিয়াসলি নিও না, বুঝছো, এগুলো যেগুলো বলতেছে গল্পের খাতিরে। তো গরিবের রাজা রক্তরস কুতুব হুট, এনজাইম বলতেছে ভাইয়া আমার না একটু কিছু এনজাইম একটু পৌঁছাইতে হবে, একটু নিয়ে যেতে পারবেন? তখন তখন রক্তরস বলতেছে কেন, আপনার তো নালী আছে, হরমোনের বুঝলাম নালী নাই, এনজাইম পরিবহনের জন্য তো নালী থাকে, কারণ আপনি হচ্ছেন বহিঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন, এদের তো নালী থাকে। তখন এনজাইমটা বলতেছে আসলে কি হয়েছে ভাইয়া, এনজাইমের অনেক ঘাটতি হয়ে গিয়েছে, তো এই জন্য না রাস্তায় অনেক জ্যাম পড়ে গিয়েছে, এই জন্য আমি যেতে পারছি না ভাইয়া, প্লিজ একটু যাবেন। মানে এনজাইম অনেক দরকার, রাস্তায় জ্যাম হয়ে গেছে, এই জন্য যাইতে পারতেছে না। এখন রক্তরস আর কি বলবে, হ্যাঁ ঠিক আছে দেন, উঠেন আমার পিছনে মোটরসাইকেলে, ঠিক আছে, মোটরসাইকেলের পিছনে উঠেন। এই বলতে এনজাইম মোটরসাইকেলের মধ্যে উঠে গেল, আর রক্তরস করে নিয়ে গেল। তার মানে হচ্ছে কিছু পরিমাণ এনজাইমও রক্তরস পরিবহন করে। আর এই রঞ্জকগুলা লোহিত রক্ত কণিকা যখন ভেঙে যায় তখন সেটা ভেঙে বিলিভার্ডিন এবং বিলিরুবিন নামক কিছু রং তৈরি করে, এগুলাকেও রক্তরস পরিবহন করে দেহ থেকে বের করে দেয়। এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, এগুলো নিয়ে সামনে যখন হিমোগ্লোবিন পড়াবো, হিমোগ্লোবিন ভাঙলে এগুলো উৎপন্ন হয়, ঠিক আছে। এখন আসি আসল কথায়, এতক্ষণ যে গল্পটা বললাম সবগুলাই কাল্পনিক গল্প, এখানে বাস্তবের কোনো মিল নাই, কেউ কষ্ট পায় না এসব গল্পে। এখন একটু খেয়াল করে দেখো, রক্তের প্লাজমা বুরিন আমাদের আগেই মুখস্থ ছিল।
রক্তের মধ্যে কেন নাইট্রোজেন গৃহীত বর্জ্য পদার্থ দরকার এটা আমরা জেনে গেছি। রক্তরসের মধ্যে রক্তরসের রঞ্জকগুলোও জানলাম, রক্তরসের খাবারের উপাদানগুলোও জানলাম। বুঝতে পারছি? এই হচ্ছে রক্তরসের কথাবার্তা। আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, অ্যান্টিবডি। অ্যান্টিবডি অ্যান্টিবডি পরিবহনের কাজও রক্তরস করে। যখন শ্বেত রক্তকণিকার পেরে ওঠে না, তো শ্বেত রক্তকণিকাকে হেল্প করার জন্য অ্যান্টিবডিগুলোকে রক্তরস পরিবহন করে। তো এই হচ্ছে পুরো রক্তরসের কাহিনী। আমাদের রক্তরসের কাজ সহ সংখ্যা সহ শেষ। ওয়াও, 1 ঘন্টা 21 মিনিট। ও মাই আল্লাহ, ও মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর যে 1 ঘন্টা, এখন 11টা 21 বাজে, স্টিল ইউ আর ইন দ্য ক্লাস 1K। এখন একটু শেয়ার দাও তো ক্লাসে, আমি আসি, কিছু কথাবার্তা আছে, একটু শেয়ার দাও। আজকে শেয়ার দিয়ে 700 বানায় দাও তো দেখি। তোমাদের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও তো। এতক্ষণ যেগুলো বললাম, একজন বলছো কি বুঝতে পারছি, আবার একটু ক্লিয়ার করলে ভালো হইতো। আচ্ছা, কি কি কোনটা ক্লিয়ার করব বলো তো ভাইয়া, বলো তো। তার মানে আমি বলতে চাইতেছি রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ 55%, কণিকার পরিমাণ 45%। এই 55%-এর মধ্যে পানি আছে 90 থেকে 92%, আর কঠিন বস্তু আছে 0.9%। পানি নিয়ে কোনো কথা কঠিন বস্তু আছে 8 থেকে 10%, সরি, পানি নিয়ে কোনো কথাবার্তা বলবো না, কঠিন বস্তু নিয়ে কথা হবে। 8 থেকে 10% কঠিন বস্তুর মধ্যে জৈব বস্তু থাকবে 7 থেকে 9%, কোনো কোনো জায়গায় 7 থেকে 8 দেওয়া, এবং অজৈব বস্তু থাকবে 0.9%। কারণ আমরা জানি অজৈব বস্তুর উপাদান সব থেকে বেশি, অজৈব যৌগিক উপাদান সব থেকে কম, জৈব উপাদানের পরিমাণ সব থেকে বেশি। আচ্ছা, অজৈব উপাদানের মধ্যে আছে লবণ, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, বাইকার্বনেট ইত্যাদি, যেগুলোকে আমরা খনিজ লবণ বলি। আর জৈব উপাদানের মধ্যে কি আছে? বিভিন্ন রকমের প্রোটিন, নাইট্রোজেন গৃহীত বর্জ্য যেগুলো কিডনির কাছে নিয়ে যাবে, বিভিন্ন রকমের রঞ্জক, হিমোগ্লোবিন ভেঙে তৈরি হবে, এবং অন্যান্য পদার্থ। প্রোটিনের মধ্যে আছে, আগে গেলে ফুল পাবে, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন প্রথম বিন। বর্জ্য হিসেবে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন। রঞ্জক দুইটাই, বিলিরুবিন, বিলিভার্ডিন। আর অন্যান্য উপাদানের মধ্যে খাদ্যের উপাদান আছে, হরমোন আছে, এনজাইম আছে, অ্যান্টিবডি আছে। এই পুরো জিনিসটা যাতে তোমাদের ইজিলি মনে থাকে, যার কারণে এইসব গল্প, এই গল্পটা, এই গরিবের রাজা কুতুব হুডের গল্পটা তোমাদেরকে আমি শুনাইলাম। বুঝতে পারছো কি? নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এর পরের অংশ আগাবো, রক্তকণিকার মধ্যে আগাবো, বাট ওগুলো পরে। এখন তোমাদের কাছে কিছু কোশ্চেন করি। মেডিকেলের একটা কোশ্চেন, মেডিকেলের সেই কোশ্চেনটা হচ্ছে, মেডিকেলে আসছিল, প্রশ্নটা এরকম ছিল যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? প্রশ্নটা ছিল নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অপশনে কি কি ছিল? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্রিয়েটিনিন, ফাইব্রিনোজেন। কোনটা হবে আনসার? নিচের কোনটি, আমার বোর্ড ভরা তো আমি লিখতে পারতেছি না, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ক্রিয়েটিনিন, ফাইব্রিনোজেন। কোনটা হবে আনসার? দেখি একটু কমেন্টে বলো তো, নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? দেখি। গুড। রহিমা আক্তার, মাহাতিম সাফি, রাউনি, নুরে জান্নাত। আমার গলা ভেঙে গেছে চিল্লাইতে। মাহবুব আলম, রাইট অ্যান্সার। গুড। আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে ক্রিয়েটিন। আমার চিল্লাইতে গলা ভেঙে গেছে। আমার, তোমরা তো জানোই আমার বাসায় গরমে অবস্থা খারাপ হয়ে যায়, ঘেমে আবার লাগে ঠান্ডা, চিল্লায় লাগে আবার গলা যায় ভেঙে। 13টা লাইট জ্বলতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা লাইট জ্বলতেছে রুমের মধ্যে। তারপরে তোমরা আমাকে দেখতে পারতেছো, এই 12টা লাইটের কারণে তোমরা আমাকে দেখতে পারতেছো। বুঝছো? এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো গরমে অবস্থা খারাপ, গলাও গেছে ভেঙে, বাট তোমরা স্টিল নাও এতজন স্টুডেন্ট এখানে আসো, এটা হচ্ছে আমার জন্য সব থেকে বড় প্রাপ্তি। আমরা প্রতি রাত 10টার সময় চলে আসি, আমরা প্রত্যেক দিন রাত 10টার সময় চলে আসি, এসে আমরা বায়োলজিকে মজা করে শিখি। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মজা করে বায়োলজি শেখা।
40 ডেজ বায়ো মিশনে আজকে ছিল 10ম দিন, নেক্সট দিন 11তম দিন হবে। শুক্রবারে আমরা আবার আসবো ইনশাল্লাহ। শুক্রবারে আমি আর অপার ভাই আসবো তোমাদের সাথে সামনে নতুন কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতে। সো তোমাদের এই উপস্থিতিগুলো আমাদের হচ্ছে কাম্য, আমাদের অনুপ্রেরণা দেয়, এবং এই পুরো জিনিসটাই ফ্রি তোমাদের জন্য, একদম বিনামূল্যে। আমরা চাই তোমরা থাকো। আমরা সামনে শুক্রবারে তোমাদেরকে অফলাইন অনলাইন কিভাবে কম্বাইন করে তোমরা সুন্দরভাবে চলবা, কিভাবে তোমরা সামনের দিনগুলা আরো স্ট্রং মোটিভেশন নিয়ে চলতে পারো, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি আরেকটা প্রশ্ন করি, দেখি কার কার মনে আছে প্রথম দিকের একটা পড়া, কার কার মনে আছে? যেই যন্ত্রটা দিয়ে আমি রক্তের মানে রক্তগুলাকে আলাদা করছিলাম, সেই যন্ত্রটার নাম দেখি কে বলতে পারে? কোন সেই যন্ত্র, যেই যন্ত্রটা দিয়ে আমি রক্তকে দুটো ভাগে ভাগ করছিলাম, 55% রস আর 45% কণিকা? কোন সেই যন্ত্র? সেই যন্ত্রটার নাম কি? ভাইয়া আপনার রুম একটা স্টুডিও? ইয়েস, একটা স্টুডিওই বলতে গেলে। আমার রুমটা স্টুডিওর মতোই। ভেরি গুড। আফিয়া বিনতে ফরহাদ সবার আগে রাইট অ্যান্সার দিছো। বাকিরা কমেন্টে লোড নিতে পারতেছে আপনার ফোন। আচ্ছা, তোমার একটু ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে ক্লাসে একটু তোমার শেয়ারটাকে একটু 600 বানাই দাও তো দেখি। 700 তো আর তোমরা মনে হয় করবা না। যারা যারা স্টিল আসো, যাতে করে পরবর্তীতে ক্লাসটা করতে পারে, তাদের জন্য প্লিজ ক্লাসটাকে শেয়ার দাও। তোমার নিজেদের ফ্রেন্ডের গ্রুপ থাকলে সেখানে শেয়ার দিতে পারো, তোমাদের নিজেদের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানে শেয়ার দিতে পারো। তুমি আরেকটা ফ্রেন্ডকে তুমি ক্লাসটা লিঙ্ক শেয়ার করতে পারো, যাতে করে সে পরে ক্লাসটা দেখে শিখতে পারে। আজকে আমরা খুব অল্প জিনিস শিখছি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শিখছি, বাট এই 2 পৃষ্ঠা যে বেসিকটুকু ছিল, এই বেসিকটুকু সামনে দেখবা কত হেল্প করবে আমাদেরকে। এই চ্যাপ্টারটা আমরা ধাপে ধাপে অনেক কিছু শিখবো। আমরা হৃদরোগ সম্পর্কে শিখবো, আমরা জানতে পারবো হার্টের সমস্যা কেন হয়, কিভাবে সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। বুঝতে পারছো? ভেরি গুড। মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। মেশিনটার নাম কি? মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। গুড। আচ্ছা, তো ঠিক আছে, আমি আসলে আর ক্লাসটাকে আজকে দীর্ঘায়িত করব না। আমারও ফোন বলতেছে যে শুভ্র আমি শেষ, শুভ্র আমার চাষ শেষ, শুভ্র আমার ক্যাপাসিটি শেষ, আর কষ্ট দিও না আমাকে আর কষ্ট দিও না, আর নিও না ক্লাস। ফোন আমাকে বলতেছে, আমিও বলতেছি তোমাদেরকে, আজকে তোমরা 1.5 ঘন্টা স্টিল 900 স্টুডেন্ট আসো, এটা হচ্ছে একটা ভালোবাসা। অ্যান্ড আরেকটা কথা বলবো, ইউ আর নট অ্যালোন। ডোন্ট থিঙ্ক ইউ আর অ্যালোন, ঠিক আছে? থিঙ্ক দ্যাট ইউ আর এ পার্ট অফ এ ফ্যামিলি। তোমরা সবাই আমাদের কি ছোট ভাই বোন। থিঙ্ক দ্যাট আমরা তোমাদের সেই বড় ভাই, যে তোমাদেরকে কি করতে চাই, একটু সাপোর্ট দিতে চাই, যাতে করে তোমরা ফিউচারে ভালো করতে পারো। আমরা নেক্সট ক্লাসে আবারও আসবো। নেক্সট ক্লাসে আমরা এই যে আজকে যেগুলো পড়ালাম সেগুলো থেকে আমরা কোশ্চেন তো করবই, আমরা নতুন কিছু পড়বো, আমরা রক্তকণিকা নিয়ে পড়বো, আমরা রক্তকণিকা নিয়ে আলোচনা করব। তো সেই নেক্সট ক্লাসে তোমাদের থাকতে হবে, এবং তোমরা যেটা করবা, তোমাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে আসবা। অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে নিয়ে আসবা। এই বায়ো মিশনের আজকে হচ্ছে 10ম দিন, হিসাবে 11 দিন হয়, আজকে 10ম দিন। এই 10ম দিনে তোমাদের উপস্থিতি প্রমাণ করে যে তোমরা আসলেই শুভ্র ভাইকে ভালোবাসো, তোমরা অপার ভাইকে ভালোবাসো, তোমরা আইমান ভাইকে ভালোবাসো। আবারও বলতেছি, এই পুরো উদ্যোগটার পেছনে সর্বসময় আমাদের হেল্প করতেছেন আমাদের সবার প্রিয় আইমান ভাই, এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সবার প্রিয় অপার ভাই। গতকালকের পরীক্ষায় ফার্স্ট হয়েছে, যে তোমার কাছে খুব তাড়াতাড়ি তোমার কাঙ্ক্ষিত পুরস্কারটা চলে যাবে। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে কন্ট্যাক্ট করব। নেক্সট এক্সাম যেটা হবে সেটা হচ্ছে এই পুরো রক্ত অধ্যায়ের উপর হবে। তোমরা সবাই ভালো করে রক্ত অধ্যায়টা পড়তে থাকো, এবং তোমরা যে এক্সামটা দিয়েছো সেই এক্সামের নাম্বার অসাধারণ ছিল। ওই এক্সামটায় 45 বা 45-এর উপরে যারা পেয়েছো তারা আসলেই এখন সেফ জোনে আছো। আর অনেকেই কমপ্লেন করেছো যে ভাইয়া দাগানোর পরেও আসলে মনে হয়েছে যে আমি নাম্বার একটু কম পাইছি। এটা আসলে হয় কি, তুমি যখন গুগল ফর্মে দাগাইছো তখন হয়তো বা ভুলে এর জায়গায় বি দাগাই দিছো, এরকম হয় অনেক সময়। তুমি দাগানোর পরে চিন্তা করতেছো আমি তো ঠিকই দাগাইছি, রক্তের পেজ 7.35, এটা ধরো অপশন বিতে ছিল, তুমি ভুলে অপশন সি দাগাই ফেলছো, তুমি নিজেও জানো না। পরে যখন সলভ শিট দেখবা তখন তো তুমি বলবা আমি তো ঠিকই দাগাইছি, বাট তুমি আসলে জানোই না যে তুমি আসলে ভুল করে আসছো। এই কারণে অনেকে মিলাচ্ছ 44 বাট পাইছো হচ্ছে 41। এটা হয়,
এটাই নিয়ম। আর কিছু কিছু প্রশ্ন না একটু কনফিউজিং টাইপের থাকে, আমি দিছিলাম কনফিউজিং টাইপের প্রশ্নগুলো মেডিকেলের দেয় তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য, দেখে মনে হয় আমি পারছি বাট আসলে একটু ইয়ে হয়ে যায়, যাক সমস্যা নাই। আর নেক্সট থেকে আমি এক্সামটাকে আরও সুন্দরভাবে একটু ওয়েবসাইটে নেওয়ার চেষ্টা করব, ওই প্রসেসে আমরা আসি। আমরা তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে তোমরা বেটার সার্ভিসটা পাও। কেমন লাগলো ক্লাসটা একটু জানায় দাও। যারা যারা ক্রোম পাইছো তাদের হতাশ হওয়ার কিচ্ছু নাই, তোমরাও ভালো করতে পারবা।